যেহেতু এখান থেকে একটা প্লাস মারা হয়েছে, আর এইখানে যদি প্লাস না থাকতো তাহলে ধাক্কাটা মারতো না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে অবশ্যই অবশ্যই প্লাস চিহ্ন আছে, বা এই যে ধাক্কাটা মারছে এই ধাক্কাটা অবশ্যই প্লাস বেটাই মারছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রন টু ফাইট 2.0 প্রাইভেট কোর্সের প্রথম লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার। তো এর আগে তোমরা যদি এরকম হয়ে থাকে যে স্যার আমরা আর এর আগে কখনো এই চ্যাপ্টারটা পড়ি নাই, বা এর আগে পড়েছি কিন্তু কেন জানি বিষয়গুলো তালগোল পাকায় যেতেছে, আমরা মনে রাখতে পারি না, এখন তুমি যে ধাপের বা যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকে না কেন, এই লেকচারটা কমপ্লিট করার পরে এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা থাকবে না তোমাদের ইনশাআল্লাহ। তো আমি জাস্ট, তোমরা জানো যে আমি বইয়ের থেকে বাইরে বেরিয়ে এসে বা বই যেভাবে লেখা থাকে ওই গতানুগতিক নিয়ম ফলো না করে আমি নিজের মতো করে গল্প হোক বা মজা হোক বা যেভাবে হোক, যাতে তোমরা বিষয়গুলোকে বোঝো এবং মাথায় নিয়ে রাখতে পারো, জাস্ট বুঝাইলাম আর তুমি দেখলা এরকম না, বিষয়টা জাস্ট মাথায় যাতে গেঁথে যায় এরকম ভাবে পড়ানোর চেষ্টা করি। তুমি জাস্ট ফুল ফোকাস হয়েতে ভিডিওটা কমপ্লিট করতে হবে, জাস্ট মনোযোগটাকে অন্যদিকে নেওয়া যাবে না। এখন তুমি চিন্তা করো যে আমি প্রথমে তোমাকে যদি অণু আর পরমাণু সম্পর্কে ধারণা দিই, একটা হচ্ছে তোমার কি স্যার অণু, আর একটা হচ্ছে পরমাণু। তুমি একটু চিন্তা করো যে নামের ভিতরে এই কথাগুলা জড়িত আছে কিরকম স্যার। অণু বানানটা হইতেছে ছোট আর পরমাণু বানানটা কি বড়। এখন তুমি মনে রাখবা যে যেটার বানানটা ছোট ওইটা জিনিসটা বড়, আর যেটা বানানটা বড় কিন্তু জিনিসটা হবে কি ছোট। যেমন তোমার ব্যাস আর ব্যাসার্ধের মতো। আমি যদি চিন্তা করাই তোমাকে যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এখন কেন্দ্র থেকে এতটুকু আমি দাগ টানলাম, তো এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত, একদম এই মাথা পুরাটা হইতেছে কি স্যার ব্যাস। তো তুমি চিন্তা করো যে ব্যাস বানানটা ছোট কিন্তু জিনিসটা বড়, আর ব্যাসার্ধ বানানটা বড় কিন্তু জিনিসটা ছোট। তো ঠিক সেরকম ভাবে অণু বানানটা ছোট কিন্তু জিনিসটা হবে বড়, আর পরমাণু বানানটা বড় কিন্তু জিনিসটা হবে ছোট। এখন স্যার জিনিসটা কি? যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, যে পরমাণুর ভিতরে তোমাকে ধরো একটা এক্সাম্পল দিলাম যে এখানে একটা অক্সিজেন লিখলাম, আর এখানে লিখলাম অণুর ভিতরে O2। এখন তুমি বলো তো এখানে অক্সিজেন আছে কয়টা? একটা, মানে কিছু নাই, মানে এক আছে। আর এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। তো এখানে অক্সিজেন পরমাণু আছে, মানে এখানে অক্সিজেন একটা আছে তার মানে কি অক্সিজেন পরমাণু আছে, আর এখানে অক্সিজেন দুইটা আছে তার মানে এখানে অক্সিজেন কি অণু। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন কেউ একলা থাকে বা কম সংখ্যক থাকে, একবারে কম, এক মানে কি একবারে কম, একবার একটা থাকে, তখন সেটা হইতেছে পরমাণু, জিনিসটা কম কিন্তু বানানটা বড়। আবার যখন দোকলা থাকে বা অনেকগুলা থাকে তখন এটা হচ্ছে কি জিনিসটা বেশি কিন্তু বানানটা ছোট। একইভাবে তুমি যদি চিন্তা করো যে আমি তোমাকে যদি বলি যে হাইড্রোজেন, হাইড্রোজেন কি স্যার একটা পরমাণু, আর যখন আমি H2 লিখলাম এটা হচ্ছে কি একটা অণু হয়ে যাবে। তুমি যদি চিন্তা করো এখানে পানি, হ্যাঁ পানি কিভাবে লেখে? H2O পানি। অ্যামোনিয়া লেখো যে NH3, এগুলা কি সব হইতেছে অণু। আর তুমি যদি শুধুমাত্র নাইট্রোজেন লেখতা এটা হইতেছে কি পরমাণু। তুমি যদি N2 লেখো এটা কি স্যার অণু। তার মানে যত কম, মানে একটা থাকলে এটা হইতেছে পরমাণু, আর অনেক সংখ্যক থাকলে এটা হইতেছে অণু। ওকে ফাইন। তারপর তোমাদের বই আছে যে মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কিত আলোচনা। এখন স্যার মৌলিক এবং যৌগিক পদার্থগুলোর বিষয়টা কিরকম? মৌলিক পদার্থ মানে হইতেছে যেগুলাকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যায় না, জাস্ট ওই পদার্থটাকে পাওয়া যায়। যেমন তুমি যদি 24 ক্যারেটের মানে অরিজিনাল পিওর স্বর্ণটাকে জাস্ট ভাঙো, তাহলে কিন্তু এটা ভাঙলে তুমি স্বর্ণই পাবা, অন্য কিছু পাবা না। তুমি যদি স্বর্ণের অলংকারের কথা চিন্তা করো, ওইটার ভিতরে কিন্তু পারফেক্টলি 24 ক্যারেট না, ওইটা কিন্তু তোমার অবশ্যই খাদ মিশ্রিত করা হয়। এখন তুমি স্বর্ণের গহনাকে ভাঙলে ওইখানে তুমি একটু খাদ পাবা, কিন্তু যদি একদম মানে স্বর্ণের বিস্কুট যেটাকে বলে বা একদম অরিজিনাল স্বর্ণের চাক্কা যেটাকে বলে, ওইটাকে যদি তুমি ভাঙতে যাও 24 ক্যারেটের, তাহলে তুমি এটাকে ভাঙলে যা স্বর্ণই পাবা। আর যৌগিক পদার্থ কোনগুলা? যেগুলাকে ভাঙলে আমরা অনেকগুলা পদার্থের বা এলিমেন্টের সংমিশ্রণ পাই। যেমন তুমি যদি পানিকে ভাঙো তাহলে তুমি হাইড্রোজেন অক্সিজেন পাবা, অ্যামোনিয়াকে ভাঙলে তুমি নাইট্রোজেন হাইড্রোজেন পাবা। তো এগুলো হচ্ছে কি যৌগিক পদার্থ। আর মৌলিক পদার্থ মানে কি শুধুমাত্র একটা, এরকম মানে ওটাকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যায় না। তারপরে হচ্ছে তোমাদের মৌলের প্রতীক নিয়ে আলোচনা আছে, তোমরা দেখবা। তো প্রতীক নিয়ে আলোচনা বিষয়টা কি? এখান থেকে তুমি প্রতীক নিয়ে আলোচনা চিন্তা করতে পারবা। আমি যদি আরো কয়েকটা মৌল লিখি, ধরো তোমাকে আমি লিখলাম প্লাম্বাম, হ্যাঁ আরো লিখলাম ধরো যে তোমার পটাশিয়াম, আবার লিখলাম ফসফরাস, এরকম। এখন কথা হচ্ছে যে এই এখানে তোমাদের মানে এসএসসি লেভেলের কথা বলতেছি, যে এখানে 3টা নিয়ম ফলো করা হইতাছে তোমাদের জন্য, মানে তোমাদের জন্য জাস্ট 3টা নিয়ম দেওয়া আছে তোমাদের বইয়ে। বিষয়টা হচ্ছে কিরকম, যে জাস্ট তুমি যদি চিন্তা করো যে প্রথম অক্ষর মানে ইংরেজি বর্ণের প্রথম অক্ষর দিয়ে মৌলের নামগুলোকে ইন্ডিকেট করা হয়। যেমন অক্সিজেন নামের প্রথম অক্ষর ও দিয়া লেখছে, ঠিক আছে। তারপর নাইট্রোজেন নামের প্রথম অক্ষর এন দিয়া লেখছে। আমি যদি বলি নিয়নের কথা, তো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করো নিয়ন কিন্তু এন ই দিয়া প্রকাশ করে। এখন তুমি যদি নিয়নের ক্ষেত্রে শুধুমাত্র এন দিয়া প্রকাশ করতা, তাহলে কিন্তু বিষয়টা গ্যাঞ্জাম লাগা যেত। এখন গ্যাঞ্জাম থেকে সমস্যা থেকে উত্তরণের জন্য 2 নাম্বার রুলসটা আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করলে যদি বিষয়টা গ্যাঞ্জাম লাগা যায়, সেক্ষেত্রে আরেকটা অক্ষর মানে 2 নাম্বার অক্ষরটা নিতে হবে। তবে প্রথম অক্ষর বড় হাতের লেখলেও 2 নাম্বার অক্ষরটা লিখতে হবে স্যার ছোট হাতে। এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নিয়ন। তো আমরা স্যার নিয়ম কি করলাম?
প্রথম অক্ষর বড় হাতের, প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করলে ওকে ফাইন। দ্বিতীয় অক্ষর যদি প্রকাশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতের। তারপর অনেক মৌলগুলো তোমার জাস্ট ইংরেজির থেকে না আইসা এগুলো আবার ল্যাটিনের থেকে আসছে। যেমন তুমি যদি চিন্তা করো যে প্লাম্বাম মানে লেড, এখন তুমি যদি বলো যে লেড, এই কথাটা তো এই মৌলটার নাম হচ্ছে তোমার লেড, কিন্তু প্লাম্বাম কথা থেকে মানে ল্যাটিন নাম থেকে পিবি কথাটা আসছে, ঠিক আছে। এরকম ভাবে ফসফরাস, পটাশিয়াম, এই বিষয়গুলোকে তোমাদের কি করতে হবে, জাস্ট আমি যেগুলো পড়াইতেছি ওইগুলা চিন্তা করতে হবে। এখন তোমাকে যদি আমি বলি যে যোগের সংকেত, যেমন তোমার একটু পরে দেখবা এর পরের পৃষ্ঠায় তোমরা একটু ফলো করলে বইটা নিলেই দেখবা তো তোমাদের সালফিউরিক অ্যাসিড লেখা আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড, NH3 অ্যামোনিয়া, হ্যাঁ এই সংকেতগুলো তোমাদের লেখা আছে। এখন হ্যাঁ আমি জানি অনেকে তোমরা এই সংকেতগুলো জানো, কিন্তু সত্যিকার তুমি চিন্তা করো যে তোমাকে আমি কোনো কিছু বললাম না টললাম না, জাস্ট তোমাকে আমি দ্রুম দারুম করে এই যোগের সংকেত গুলা বইলা দিলাম, এটা সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাইলে তোমাদের বিষয়টা কি হবে, মনে হবে যে আমরা বিষয়টা মুখস্থ করতে বসছি। কিন্তু বিষয়টা এরকম না, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝাইবো যে কেন আমি কোন জায়গায় H2 দিতে পারলাম, He2 দিতে পারলাম না, কেন O2 দিতে পারতাছি, হ্যাঁ আবার এখানে N লিখছি, এখানে N2 কেন হইছে, এখানে NH3 বা কেন হইলো, এখানে N3H কেন হইলো না, বা NH2 কেন হইলো না, হ্যাঁ NH4 কেন হইলো না, বা হইলে কিরকম হইতো, এই প্রত্যেকটা কারণ তোমাকে আমি জাস্ট ধারাবাহিকভাবে বুঝাবো। কিন্তু মানে আমি বললাম যে আমি জাস্ট যেই ধারাবাহিকতায় বুঝাচ্ছি বা যেভাবে বুঝাচ্ছি জাস্ট তুমি বুঝতে থাকো তাহলেই হবে। এখন তাহলে বিষয়টা কি বুঝালাম স্যার, অণু, পরমাণু, তারপর হচ্ছে তোমার মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তারপরে হচ্ছে বিভিন্ন মৌলের মানে প্রতীকগুলা কিভাবে ইন্ডিকেট করে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যৌগের সংকেতগুলাকে আলোচনা করা হইলো। তারপর হচ্ছে তোমার পরমাণুর ভিতরের কণা নিয়ে আলোচনা করা আছে দেখবা তোমাদের বইয়ে। তো পরমাণুকে যদি আমরা ভাঙি, মানে পরমাণু হচ্ছে তোমার মানে আমরা যদি কোনো একটা পদার্থকে ভাঙি, ভাঙতে ভাঙতে একদম লাস্টে পরমাণু পাবো। পরমাণুকে যদি আবার ভাঙি তাহলে তোমার একদম 3টা স্থায়ী কণিকা পাওয়া যায়, অস্থায়ী কণিকাও আছে। কিন্তু আমি যদি প্রথমে বলি স্থায়ী কণিকা, স্থায়ী মানে কি, যা স্যার এগুলা সব সময় পরমাণুর ভিতরে থাকে, যেমন তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা এই 3টা হইতেছে স্থায়ী কণিকা। এছাড়াও মোসন, বোসন এগুলা আছে, কিন্তু ওইগুলা অস্থায়ী কণিকা, ওইগুলা এই পরমাণুর ভিতরে সবসময় অবস্থিত থাকে না। এখন কথা হচ্ছে যে স্যার আমরা 3টা স্থায়ী কণিকা পাইছি, কি কি পাইছি আমি যদি একটু লিখে লিখে তোমাদেরকে বোঝাই, যে পরমাণুর ভিতরে আমরা 3টা স্থায়ী কণিকা পাইছি, আর এই স্থায়ী কণিকা গুলাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো পরমাণুর ভিতরে আমরা পাইছি কি, আর একটু কিন্তু আমি বুঝাইছি যে অণু, পরমাণু। তো পরমাণু বানানটা বড় হইলে কি, কিন্তু জিনিসটা ছোট, মানে সবচেয়ে ছোট কি পরমাণু নাকি অণু, অবশ্যই পরমাণু, বানান বড় কিন্তু জিনিসটা ছোট, তার মানে সবচেয়ে ছোট পরমাণু। কারণ পরমাণুকে আমরা আবার ভাঙতাছি, তো ভাঙলাম কেন, কারণ আমাদের কোনো কাজ নাই, হ্যাঁ এই কারণে। তো পরমাণুকে ভাঙছি কিভাবে, প্রথমে ভাঙছি হইতেছে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম 3টা পার্ট, ইলেকট্রন, প্রোটন, আরেকটা হচ্ছে তোমার নিউট্রন, ঠিক আছে। এখন এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়া, প্রোটনকে প্রকাশ করা হয় পি দিয়া, আর নিউট্রনকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দিয়া, একদম সহজ কথা। এখন এই পরমাণুর ভিতরে কি থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়া, যাদেরকে ই, পি এবং এন দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি চিন্তা করো যে কোন একটা মৌল দিয়ে যদি তোমাদেরকে আমি বুঝাই যে একটা সংকেত, ধরো আমি এখানে দেখলাম যে সোডিয়াম, তো সোডিয়াম যখন আমি লিখলাম যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11, কি বলছি স্যার, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 11, যেটাকে এইখানে লেখা হবে, মানে সোডিয়াম যদি আমি এখানে লিখি, এখানে লিখলাম। যদি ধরো আমি লিখতাম যে নিয়ন, তো নিয়নের ক্ষেত্রে আমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 10, তো এখানে লিখতাম, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তো এটাকে এখানে লিখতাম। তো সোডিয়ামের ক্ষেত্রে আমি এখানে লিখছি, আর এখানে লিখবো আমি ভর সংখ্যা, যেমন 23, সোডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 23। তো ভর সংখ্যার আরেকটা নাম হইতাছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। তো এটাকে তুমি আমি লিখে দিই যে নিউক্লিয়ন সংখ্যা, বা এটাকে বলা হয় ভর সংখ্যা। তো বিষয়টা কিরকম, যে নিউক্লিয়ন সংখ্যা যে কথা, ভর সংখ্যা একই কথা। আর এটা হইতেছে কি, এটা বলছি যে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যার পি, পারমাণবিক সংখ্যার পি, মানে বোঝানোর সুবিধার্থে বলতেছি, প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় পি দিয়া, পারমাণবিক সংখ্যাকে পি দিয়া চিন্তা করা যায়, প মিল আছে, হ্যাঁ। প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এক কথা, আর এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আর এখানে যদি কোনো চার্জ গুলো লেখা থাকে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে +1 হয়, তো সেই ক্ষেত্রে হবে কি, তোমার এখানে চার্জ লেখে। সোডিয়ামের ক্ষেত্রে কেন স্যার +1 হয়, আমি বলতেছি একটু পরেই তোমরা জানতে পারবা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে। এটা হচ্ছে ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে এখানে চার্জ দিলাম, চার্জ গুলা লিখি। এখন এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিষয়টা কিরকম, আমি যদি তোমাকে বলি যে প্রোটন সংখ্যা কিন্তু আমরা ইতিমধ্যে শিখতে পারছি যে পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা একই কথা। আর এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো কখনো চেঞ্জ হয় না,
আর আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমি যদি নিউটন সংখ্যা এখান থেকে বাইর করতে চাই, আর এইটা বোঝানোর জন্য আমি একটা সূত্র আবিষ্কার করি। সূত্রটা হচ্ছে এরকম যে এ সমান সমান পি প্লাস এন। তো স্যার এ মানে কি? এ মানে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়া? এ দিয়া প্রকাশ করা হয়। এ সমান সমান পি প্লাস এন, যেখানে পি মানে হইতেছে তোমাদের প্রোটন সংখ্যা আর এন মানে হইতেছে নিউটন সংখ্যা। একটু তুমি চিন্তা করো যে রাদারফোর্ড সাহেব, মানে একটু পরে তোমাদের দেখবা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কিত আলোচনা করা আছে। তো রাদারফোর্ড পরমাণু মডেল হইতেছে 1911 সালে রাদারফোর্ড সাহেব দিছে, এবং বোর পরমাণু মডেল হইতেছে তোমার 1913 সালে বিজ্ঞানী বোর দিছে। আর রাদারফোর্ডের ছাত্র হইতেছে বিজ্ঞানী বোর। না, তো ওই গিয়া বিষয়টাকে সংশোধন করছে। তো তুমি চিন্তা করতে পারো, কিভাবে মনে রাখবা যে রাদারফোর্ড নামটা হইতেছে কি বড় রাদারফোর্ড, যেমন আগিলা দিনের মানুষের নামটা একটু অদ্ভুত থাকতো, একটু বড় বড় থাকতো। হ্যাঁ, তো রাদারফোর্ড ওই হইতেছে আগিলা দিনের মানুষ। তো ওইটা 1911 সাল, আর 2 বছর পর একটু আপডেট হয়েছে, তো সেক্ষেত্রে নামটা হয়েছে কি বোর। মানে রাদারফোর্ড হইতেছে 1911 সাল, আর বোর হইতেছে একটু আপডেটে আসছে, তো সেই ক্ষেত্রে হবে কি 1913 সাল। তো 1911 সালে যে মডেলটা দিছে, তো সেই অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি, যে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর চারিদিকে ঘুর ঘুর করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। আমি একটু পরে বিষয়গুলোতে আসবো, এখন আমি জিনিসটা বুঝাই যে পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, আর এই চারোদিকে তোমার ঘুর ঘুর করবে কি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলা। এখন তোমার কথা হইতেছে যে আমরা যদি চিন্তা করি যে এই পৃথিবীতে ধনী মানুষ বেশি নাকি গরিব মানুষ বেশি, অবশ্যই আমরা জানি যে এই পৃথিবীতে ধনী মানুষের সংখ্যা খুবই কম, আর গরিব মানুষের সংখ্যা তোমার হইতেছে অনেক বেশি। কিন্তু তারপর একটা জিনিস চিন্তা করো, যে আমি যদি তোমাকে বলি যে এই পৃথিবীতে তোমার 2000 মানুষ, হ্যাঁ 2000 মানুষ বা 2K, আমরা তো তোমার কে দিয়ে অনেকে ভালো বুঝি নাকি, তো 2K বা 2000 মানুষ আছে, একদম ধরো তোমার একদম বড় লোক লেভেলের। আর বাকি যত কোটি মানুষ আছে সবাই হইতেছে তোমার মানে তাদের তুলনায় অনেক গরিব। ঠিক আছে, এখন ধরো যে একজনের 10 কোটি টাকা আছে, এখন 10 কোটি টাকা থাকলে সে অনেক ধনী আমাদের বিবেচনায়, কিন্তু আমরা যদি 2000 ব্যক্তির চিন্তায় কল্পনা করি, তো সেক্ষেত্রে ওই 10 কোটি টাকার মালিকও কি অনেক গরিব তার তুলনায়। এখন এই 2000 মানুষের কাছে যেই পরিমাণ টাকা আছে বা যেই পরিমাণ সম্পদ আছে, এই 2000 মানুষের কাছে কিন্তু সমগ্র সম্পদটা কি আছে? পুঞ্জীভূত আছে, মানে বেশিরভাগ সম্পত্তি তাদের কাছে আছে। আর এই আর বাকি যে তোমার পৃথিবীর সমস্ত মানুষের কাছে কি সম্পদটা এত বেশি পরিমাণে নাই, বা এরকম হইতে পারে যে এই 2000 মানুষের কাছে যা সম্পদ আছে বাকি সবাইকে একত্রিত করলে ওই সম্পদের পরিমাণ হবে না। তার মানে বেশিরভাগ সম্পদটা কোথায় জমা থাকে? ওই ধনীদের কাছেই জমা থাকে। ঠিক আছে, তো এখন তোমরা দেখবা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে পড়বা যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে তোমাদের হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, এই বিষয়গুলো তোমরা পড়বা। তো সেই ক্ষেত্রে দেখবা যে যারা যারা ধনী তারা আরো ধনী হয় কোন ক্ষেত্রে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তো ঠিক সেরকম তোমার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো যে এই যে পরমাণুর ক্ষেত্রে বিষয়টা হয় যে মাঝখানে থাকে তোমার নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসটা থাকে মাঝখানে, আর এই নিউক্লিয়াসের কাছেই সমস্ত ভরটা পুঞ্জীভূত থাকে, মানে ওর কাছেই সমস্ত ভরটা, সমস্ত টাকা পয়সা ওর কাছে জমা থাকে। আর এই চারোদিক দিয়ে ঘুরঘুর করে কি ঋণাত্মক বা মাইনাস চার্জযুক্ত গরিব ইলেকট্রন গুলা। তার মানে ধনীটা থাকে মাঝখানে, আর গরিবটা কি চারোদিকে কাল ঘুরঘুর ঘুরঘুর করে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে তাইলে সারামাত্র 3টা জিনিস ছিল, একটা ছিল ইলেকট্রন, একটা ছিল প্রোটন, আর একটা ছিল নিউট্রন। তো এখন এই মাঝখানে তোমার থাকে কি নিউক্লিয়াস, আর চারদিকে ঘুরঘুর করতেছে ইলেকট্রন। তো ইলেকট্রনকে যদি আমি বাদ দিয়ে দেই, বাকি আছে প্রোটন আর নিউট্রন। তার মানে এই নিউক্লিয়াসটা গঠিত হয় কি দিয়া? প্রোটন এবং নিউট্রন সংখ্যা দিয়া। মানে নিউক্লিয়াসটা হইতেছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, চারদিকে ঘুরঘুর করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এখন এই প্রোটন আর নিউট্রন সংখ্যাকে আমি যদি যোগ করি তাইলে আমি ভর সংখ্যা পাই। কেন ভর সংখ্যা পাই? কারণ হইতেছে ওই যে বললাম সমস্ত ভরটা কোথায় পুঞ্জীভূত হয়? নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত হয়। তো নিউক্লিয়াসকে আমরা সমস্ত ভর চিন্তা করতে পারি, আর এইগুলার যে ভর আছে এই ভরগুলাকে আমরা নাকচ করতে পারি বা অগ্রাহ্য করতে পারি, বা গণ্য করবো না, গণ্যের ভিতরে আনবো না, হিসাবের ভিতরে আনবো না। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। মানে দিগির ভিতরে যদি এক ফোঁটা শিশির দেয় তাহলে এখানে দিগির কোনো লাভ হয় না, কিন্তু শৈবাল সেটা কি অনেক মানে মাথা উঁচু করে বলে যে দেখো আমি তোমাকে এক ফোঁটা শিশির দিলাম। তো ঠিক সেরকম ভাবে তোমার এখানে সমস্ত ভরটা নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত থাকে, এখানে ইলেকট্রনের ভরটার কাউন্টেবল না। তো সেই ক্ষেত্রে আমরা প্রোটন আর নিউট্রনকে যদি যোগ করি তাহলে আমি নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যাটা পাইয়া যাই। তো মেইন কথা হইতাছে যে এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম, সেটা হইতাছে A সমান সমান P প্লাস N, মানে প্রোটন এবং নিউট্রনকে যোগ করলেই আমি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাটা পেয়ে যাবো। এখন এখান থেকে আমরা যদি চিন্তা করি স্যার আমরা নিউটন সংখ্যা বের করব বা যে কোনো সংখ্যা বের করব সেটা বের করে যাব, তো আমরা লিখতে পারি একটু বীজগণিত করে a মানে n সমান সমান a - p, একটু চিন্তা করো বীজগণিত করলে হয়ে যাবে।
এখানে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কত 23, আর এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 11। দ্যাট মিন্স এখানে আসবে 12। দেখো আমরা কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জানছি 11, এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, আর এখান থেকে এটা মাইনাস করলে মানে শর্টকাট টেকনিক, এটা থেকে এটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাইতাছি স্যার, নিউটন সংখ্যাটাও পেয়ে যাইতাছি। ঠিক আছে, আর আরেকটা বিষয় হইতাছে যে স্যার তাহলে ইলেকট্রন সংখ্যা বিষয়টা কি রকম? ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান সংখ্যক, কোন একটা মৌলের ভিতরে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে যদি সেইটা চার্জিত অবস্থায় না থাকে। যেমন এটা কিন্তু একটা চার্জিত অবস্থা আছে, মানে যদি প্লাস মাইনাস থাকে তো সেইটা হচ্ছে তোমার চার্জিত অবস্থা। তো সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। যদি চার্জিত অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকবে। তো এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু 11 আছে, মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা স্যার 11ই হবে। আর আমরা যদি চিন্তা করতাম যে সোডিয়াম এখানে প্লাস দিতাম, তো সেক্ষেত্রে কি হইতো, মানে সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা স্যার, 11টা, মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, তার মানে ইলেকট্রন আছে 11টা। তো যখন প্লাস দিয়ে দিতাম তো সেক্ষেত্রে কি হয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিছে। মানে ধনী মানুষ, আমরা কাদেরকে ধনী বলি, মানে বাস্তবিক চিন্তা করো যে যারা দান করলো সে কি ধনী হইলো, দান করে ধনী হইলো, গ্রহণ করলো ঋণী হইলো। তো এখন সোডিয়াম যখন প্লাস হইতো মানে সোডিয়াম একটা দান করে দিছে, তো সেক্ষেত্রে একটা ইলেকট্রন দান করলে ওর আগে ছিল 11টা, একটা মাইনাস করে দিলে তো সেক্ষেত্রে হইব কয়টা, 10টা ইলেকট্রন। তো সোডিয়াম প্লাস যদি হইতো, এখন তুমি বলবো স্যার প্লাস চিহ্ন দিচ্ছেন আবার আপনি বলতেছেন মাইনাস করে দিলে, মানে এটা কি? মানে ওই দান করছে বিধায় ধনী হইছে এই কারণে আমি প্লাস চিহ্ন দিছি, কিন্তু প্লাস চিহ্ন দেওয়া মানে কিন্তু ওর এখান থেকে একটা ইলেকট্রন কি হয়ে গেছে স্যার, কইমা গেছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি প্লাস চিহ্ন দিবা ওই ধনী হয়েছে এই কারণে, কিন্তু প্লাস চিহ্ন দিলে ইলেকট্রন কইমা যায়, আর মাইনাস চিহ্ন দিলে কি ইলেকট্রন বাইরে যায়। যেমন একজনের কাছে তোমার ধরো যে 5 টাকা আছে, এখন সে যদি 2 টাকা গ্রহণ করে কারোর কাছ থেকে, তাইলে কি তার কয় টাকা হয়, 60 টাকা হয়। এখন তার 60 টাকা হয়েছে ঠিক আছে, কিন্তু এখন সে কি ধনী না গরিব? অবশ্যই গরিব, সে ঋণী মানুষ, সে অবশ্যই কি মানুষ, ঋণী মানুষ। সে 2 টাকা ঋণ করছে, তো তার মাথায় কিন্তু পজিটিভ চিহ্ন থাকবে না, তার মাথায় কিন্তু নেগেটিভ চিহ্ন থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করবে তখন ওই ধনী মানুষ তো প্লাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হবে। তো তুমি এটা দিকে আবার ঘাবড়াই যাও না যে স্যার প্লাস চিহ্ন দিছি তাহলে তোমার 11টা আর একটা যোগে 12টা হয়ে গেছে, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো ওইখানে একটা কইমা যায় 10টা হইব। আবার ধরো ক্লোরিনের ক্ষেত্রে, যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, এখন যখন ক্লোরিন মাইনাস হইব, তো যখন আমার কোনো প্লাস মাইনাস নাই, তো সেই ক্ষেত্রে হইতেছে পারমাণবিক সংখ্যাও 17, প্রোটন সংখ্যাও 17 এবং ইলেকট্রন সংখ্যাও 17। কিন্তু যদি এখানে স্যার ক্লোরিন মাইনাস হইতো তো সেই ক্ষেত্রে কি হইতো, একটা ঋণী মানে একটা গ্রহণ করছে, তো 17 সাথে আরেকটা গ্রহণ করলে হয়ে যাব 18, তার মানে ক্লোরিন মাইনাস, আর এখানে ইলেকট্রন সংখ্যা হবে 18টি। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কিত অনেক আলোচনা হইলো। এখন কথা হইতাছে যে এখন এই যে স্যার মাইনাস হইলো এখানে বা প্লাস হইলো, এই বিষয়গুলা কি কারণে হইতেছে, ওইগুলা তোমাদের এই চ্যাপ্টারে না নেক্সট চ্যাপ্টার গুলাতে আছে, রাসায়নিক বন্ধন এখানে আমি বুঝাবো। এখন তোমাদের আমি মনে পড়ে বলতেছি, যতটুকু ধারণা দিতেছি ততটুকু নাও। আর কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের একটা চ্যাপ্টার পড়ালে ওই চ্যাপ্টারের ভিতরে থাকলেই হবে, কিন্তু কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে তোমার লিঙ্কেজের মতো বা শিকলের মতো, একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা লিঙ্কেজ, একটা বুঝাইতে গেলে আরেকটা বুঝাইতে হয়, বেশি কিছু করার নাই। হ্যাঁ, এখন কথা হইতাছে যে তারপর আমরা যদি চিন্তা করি যে পারমাণবিক সংখ্যা তো ইতিমধ্যে বইলা ফেলছি, বা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা এক কথা, তোমাদের একটা বক্স করে দেওয়া আছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কিত, আর এখানে আপেক্ষিক আধান দেওয়া আছে, যেখানে তোমার বলা আছে যে নিউট্রন সংখ্যা হইতাছে আধান নিরপেক্ষ, ইলেকট্রন হইতাছে -1 আর প্রোটন হইতাছে পজিটিভ চার্জ। তো আমরা ইতিমধ্যে বলছি যে ইলেকট্রন চারদিকে ঘুরঘুর করে ঋণী মানুষ, আর প্রোটন হইতেছে পজিটিভ ধনী মানুষ, আর নিউটন হইতেছে আধান নিরপেক্ষ। কারণ তুমি বলবা যে স্যার প্রোটন আর নিউটন এই দুইটা মিলেই তো মাঝখানে ছিল। হ্যাঁ, তখন তুমি চিন্তা করো যে তোমার বাবার যদি অনেক বেশি টাকা থাকে, তার মানে কি তুমি অটোমেটিক্যালি ধনী হয়ে গেছো, বা তোমার বাবা যদি গরিব হয় তার মানে তুমি অটোমেটিক্যালি গরিব হয়ে গেছো। এখন এই নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? নিউক্লিয়াসের ভিতরে তো আর ইলেকট্রন থাকে না, তার মানে প্রোটন আর নিউটন থাকে। কারণ প্রোটন হইতেছে ধনী মানুষ, প্রোটন কি চার্জ, প্রোটন হইতেছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হইতেছে নেগেটিভ চার্জ, আর এটা হইতেছে আধান নিরপেক্ষ মানে জিরো, প্লাস না মাইনাস না। কিন্তু তারপর ওই ধনীর মতো আচরণ করতেছে কেন? কারণ ওই নিউক্লিয়াসে থাকতেছে, ধনীর মতো আচরণ করতেছে নিউক্লিয়াসে থেকে পজিটিভ চার্জ, কিন্তু আর কিন্তু কোনো কি নাই, আধান নাই। যেরকম ভাবে তোমার বাবা এখন ধনী হোক বা গরিব হোক, তোমার কাছে কিন্তু কোনো টাকা বা অর্থের পরিমাণ নাই, তার মানে তুমি আধান নিরপেক্ষ বা নিউট্রালাইজ অবস্থায় আছো, তোমার প্লাসও নাই মাইনাসও নাই। তোমার বাবা যদি ধনী হয় তার মানে তুমি ধনী, তোমার বাবা যদি গরিব হয় তার মানে তুমি গরিব। বিষয়টা বোঝানোর জন্য আমি বিষয়টা বললাম। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে তোমাদের প্রকৃত ভর সম্পর্কিত কিছু দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিয়ে কালেক্ট মানে মুখস্থ করে নিবে, একটু কয়েকবার একটু লিখতে হইবে, বিষয়টা হচ্ছে একটু বারবার লিখতে হইবে, তারপরে তোমাদের বিষয়টা গুলো মনে থাকবে। তারপর হচ্ছে তোমাদের
পরমাণু মডেল সম্পর্কিত কথা আছে, যেটা আমি ইতিমধ্যে বলছি যে রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা হচ্ছে তোমাদের বোর পরমাণু মডেল। এখন রাদারফোর্ড পরমাণু মডেলে হচ্ছে তোমাদের প্রথমে বিজ্ঞানী রাদারফোর্ড যেটা দিয়েছিল 1911 সালে, বোর হচ্ছে 1913 সালে, আমি একটু আগে বলছি। এখন রাদারফোর্ড পরমাণু মডেল বিষয়টা কিভাবে আসছে, বিষয়টা তো আর রাদারফোর্ড একটা কথা বললো আর আমরা বিশ্বাস করে ফেললাম এরকম না। হ্যাঁ, রাদারফোর্ড একটা কথা বলছে আর আমরা রাদারফোর্ডের কথাটা বিশ্বাস করে ফেলছি, বিষয়টা এরকম না। বিষয়টা অবশ্যই তিনি একটা পরীক্ষার মাধ্যমে করছে, যদিও তোমাদের এই পরীক্ষাটা এসএসসি লেভেলের বইগুলাতে অন্তর্ভুক্ত নাই, কিন্তু আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি পরীক্ষাটা তোমাদেরকে করে দেখাইবো। তো পরীক্ষাটা স্যার কিরকম, রাদারফোর্ড কি বলছে, ওইখানে কি লেখা আছে আমরা ওইদিকে যাব না, আমরা জাস্ট আগে পরীক্ষাটা দেখবো যে রাদারফোর্ড সাহেব যে কথাগুলো বলছে এই কথাগুলো কিসের উপর ভিত্তি করে তিনি বলছেন। আমি একটু দ্রুত বলার চেষ্টা করতেছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যদি তোমাদের মনে হয় যে স্যার আরেকটু স্লো পড়ানো দরকার, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন কথা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে এখানে হইতেছে তোমাদের একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখা আছে। আমি একটু বিস্তারিত বলবো না, কারণ যেহেতু তোমাদের এই টপিকটা তোমাদের এসএসসি লেভেলের বইয়ে অন্তর্ভুক্ত নাই, জাস্ট পরীক্ষাটা বুঝাবো যাতে করে তোমাদের এই থিওরি গুলা বা যে সকল শর্তগুলো আছে বা স্বীকার্যগুলো আছে বা রাদারফোর্ড সাহেব যে কথাগুলো বলছে ওইগুলো হইতেছে রাদারফোর্ড মডেলের স্বীকার্য, আর রাদারফোর্ড মডেলের ভিতরে যেই ভুলগুলো আছে ওইগুলো হইতেছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই কথা দুইটা মনে রাখবা যে স্বীকার্য বৈশিষ্ট্য রাদারফোর্ড সাহেব যেটা বলছে এগুলো এক কথা, স্বীকার্য বৈশিষ্ট্য রাদারফোর্ড সাহেব যেটা বলছে এটা এক কথা, মানে রাদারফোর্ড সাহেব যা বলছে সেটাই স্বীকার্য। এখন উনি বলছে মানে এটা যে ভুল হবে না বিষয়টা এরকম না, উনি বলছে কিন্তু তার ভিতরে অন্যান্য বিজ্ঞানীরা ভুল বাই করছে, ওইটা হইতেছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ভুল হইলে সীমাবদ্ধতা, কিন্তু তিনি যা বলছেন তাই স্বীকার্য। অনেকে মনে করে যে স্বীকার্য মনে হয় একটা মানে অনেক মানে গুরুত্বপূর্ণ কথা, না বিষয়টা এরকম না। স্বীকার্য গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে, কিন্তু স্বীকার্যের ভিতরেও ভুল হইতে পারে। তিনি যা বলছেন তাই রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। তোমাকে তো বলে না একদম পারফেক্ট পরম স্বীকার্য, এটা পরম স্বীকার্য বলতে কিছু নেই। রাদারফোর্ড সাহেব যা বলছেন ওইটাই তার অনুসারে স্বীকার্য। এখানে কিন্তু বলে না পরম স্বীকার্য, এখানে বলে রাদারফোর্ডের স্বীকার্য, মানে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। দেখুন এই স্বীকার্যগুলা বা বৈশিষ্ট্যগুলা বা রাদারফোর্ড সাহেব যা বলছেন এই কথাগুলা তিনি কিসের উপর ভিত্তি করে বলছেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে করছেন। এখন আমি আলফা কণা বিচ্ছুরণ কি ওই সম্পর্কে যদি আমি ডিপলি আলোচনা করতে যাই তাহলে তো সমস্যা। আমি জাস্ট তোমাদের যতটুকু দরকার আমি ততটুকু আলোচনা করার চেষ্টা করতেছি, যাতে করে তোমাদের বিষয়টা সহজ হয়। এখন সহজ হইতে গেলে যদি আমি একটু আরো কঠিন করে ফেলাই তাহলে তো সমস্যা নাকি। আচ্ছা দেখো, এখন এখানে একটা জিঙ্ক সালফেটের পর্দা আছে, তোমার মনে রাখার দরকার নাই স্যার কিসের পর্দা ছিল, তুমি জাস্ট মনে রাখো এখানে একটা পর্দা আছে। এখন এই পর্দাটার ভিতরে কি হইব, যদি আলো আসা পড়ে তাহলে এখানে আলো ঝিলিক মারবো, প্রতিপ্রভা সৃষ্টি হইব। মানে তুমি চিন্তা করো যে একটা টিনের ভিতরে যদি তুমি ধরো একটা বা একটা পর্দার ভিতরে যদি তুমি একটু লাইট মারো তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এটা একটু জিলিক মারে বা স্টারের মতো যদি দেওয়া তোমাকে বোঝায় যে জিলিক মারে, হ্যাঁ জিলিক মারতেছে এরকম। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করবো। হ্যাঁ, তো আলফা কণা, আলফা কণা, হ্যাঁ আলফা কণা হচ্ছে তোমার দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, হ্যাঁ দ্বি ধনাত্মক মানে 2+ হিলিয়াম নিউক্লিয়াস এরকম আছে, এখানে হচ্ছে 4, এটা হচ্ছে আলফা কণা। আলফা কণা তো আমি বোঝানোর জন্য 2টা প্লাস জাস্ট দিলাম। তো এখানে হচ্ছে যেহেতু দ্বি ধনাত্মক, তো দ্বি ধনাত্মক হওয়ার কারণে এখানে 2টা প্লাস, তো এই প্লাস এই 2টা প্লাস দিয়ে আমি আলফা কণাকে ইন্ডিকেট করতেছি বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ 2টা প্লাস দিয়ে আমি আলফা কণাকে ইন্ডিকেট করতেছি। তো রাদারফোর্ড সাহেব যখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছেন, আচ্ছা তখন কিন্তু তিনি অনেকগুলো আলফা কণা এখানে বিচ্ছুরিত করছে। হ্যাঁ আলফা কণা অনেকগুলো এখানে বিচ্ছুরিত করছে এই পর্দার ভিতরে, কিন্তু এখানে যেহেতু অনেকগুলা আলফা কণা আঁকা পসিবল না, আমি জাস্ট অল্প একটা দিয়ে বুঝাইতেছি। তো এগুলো হচ্ছে আলফা কণা, আর আলফা কণাগুলোকে এখানে বিচ্ছুরিত করবে মানে এখানে ফিক্কা মারবে ধরো এরকম। তো যখন এখানে ফিক্কা মারলো বা বিচ্ছুরিত করলো বা এখানে নিক্ষেপ করলো তখন ঘটনাটা কি হবে, ধরো এখানে তোমার একটা পরমাণু রাখা আছে, কারণ পরমাণুটা কি, পরমাণুর মাঝখানে হইতেছে প্লাস, হ্যাঁ চারদিকে হইতেছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলো আছে, মাইনাস গুলো এখানে চারদিকে ছড়াইনা ছিটাইনা আছে, আর মাঝখানে আছে কি ধনাত্মক চার্জযুক্ত একটা পজিটিভ চার্জ আছে। আর এই কথাটা তো আমরা রাদারফোর্ড সাহেবের কথা থেকে শূন্য শূন্য টুন্নার মা বা শূন্য শূন্য টুন্নার বাপ, ঠিক আছে, মানে এই কথা তো আমরা জানি না, এই কথা তো আমরা শুনি না, রাদারফোর্ড জাস্ট বলছে আমরা বিশ্বাস করে নিচ্ছি, না আপনি ঠিক বলছেন বিজ্ঞানী সাহেব, এরকম তো না। তিনি প্রথমে তো জানতো না, প্রথম তো রাদারফোর্ডও জানতো না যে আসলে মাঝখানে আছে প্লাস চারিদিকে আছে মাইনাস। তো রাদারফোর্ড কিভাবে বুঝছে বিষয়টা, দেখো এরকম যে প্রথমে এখানে যখন প্লাসটাকে এখানে মারছে, প্লাসটাকে মারার ফলে ঘটনাটা কি হয়েছে যে এই যে এগুলা কি আছে মাইনাস, তো এই প্লাস আর মাইনাস কর্তৃক কোনো বিকর্ষণ হয় না বরঞ্চ আকর্ষণ হয়। তো এখানে কি হয়, এই প্লাসটা মারার ফলে এই প্লাসটা ডাইরেক্ট তোমার এখানে গেছে, এইখানে গিয়া এখানে একটা জিলিক মারছে বা প্রতিপ্রভা সৃষ্টি করছে। আবার কি হয়েছে স্যার,
এদিক দিয়ে ধরো আরো প্লাস গুলো আসছে, এইগুলো কি হয়েছে, এইগুলো তোমার এদিকে এখানে আসছে, এখানে আইসা তোমার কি হয়েছে, এখানে জিলিক মারছে বা প্রতিভাব সৃষ্টি করছে। আরো যেগুলো আসছে এইগুলো ধরো এখানে আসছে, জিলিক মারতেছে। ঘটনাটা কি আমি বলতেছি দেখো। এখন এদিকে আসতেছে আর এই পর্দার ভিতরে বা জিঙ্ক সালফাইড পর্দার ভিতরে আইসা তোমার জিলিক মারতেছে বা প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। কিন্তু ঘটনা হয়েছে এরকম যে একটা কণা এইখানে আসছে, একটা কণা এখানে আসছে, আসার পরে এইটা আবার এই বিপরীত দিকে ফেরত গেছে, মানে এদিকে আইসা এইটার ভিতরে ধাক্কা খাইছে। এই যে প্লাস যে ছিল এখানে ধাক্কা খাইছে। এখন প্রথমে তো রাদারফোর্ড তো জানে না যে প্লাস ছিল না কি ছিল, কিন্তু ঘটনাটা হয়েছে যে এখানে 20,000টা ধরো আলফা কণা বিচ্ছুরণ করা হয়েছে। কয়টা স্যার? 20,000, অনেকগুলা কিন্তু 20,000। এর ভিতরে মাত্র একটা কণা ব্যাকে গেছে, মানে যেদিক থেকে আসছে সেদিকে আবার ফেরত গেছে। কয়টা? মাত্র একটা। আর বাকি সবই দেখা গেছে এখানে গিয়ে প্রতিভাব সৃষ্টি করছে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এটার কাছাকাছি দিয়া ধরো এরকম হচ্ছে তোমার এই প্লাসের কাছাকাছি দিয়ে যখন আসছে একটু বেকায়া দিকে গেছে, বা এটা ধরো একটু কাছাকাছি দিয়ে আসছে এটা একটু বেকায়া এদিকে গেছে। কারণ ঘটনাটা কিরকম আমরা কিন্তু জানি যে সমধর্মী আধান পরস্পরের বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। জানলে জানো, না জানলে আগে মানে আগের থেকে যদি জানো তাহলে ভালো, যদি না জানো অবশ্যই কিন্তু শিখে নাও। সহজ একটা বিষয় যে সমধর্মী আধান প্লাস প্লাস কে কি আকর্ষণ করবে? কখনোই না, এটা বিকর্ষণ করবে। আর যদি বিপরীত ধর্মীয় আধান হয় প্লাস মাইনাস তাহলে কি করবে? আকর্ষণ করবে, মানে ছেলে মেয়েকে আকর্ষণ করবে। বিষয়টা এরকম, একদম সাধারণ বিষয়। যাই হোক, দেখুন প্লাস কর্তৃক মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে, কিন্তু প্লাস প্লাস কে বিকর্ষণ করবে। এখন যেহেতু এখানে স্যার বিকর্ষণ হয়েছে বা ধাক্কা মাইরা ফেরত পাঠাই দিছে, তার মানে এখানে অবশ্যই প্লাস ছিল। কারণ এখানে প্লাস না থাকে যদি মাইনাস থাকে তাহলে কখনোই ওরা বিকর্ষণ করে বা ধাক্কা মাইরা পাঠাইতো না। তো বিষয়টা বুঝে দিতেছে, যেহেতু এখান থেকে একটা প্লাস মারা হয়েছে আর এইখানে যদি প্লাস না থাকতো তাহলে ধাক্কাটা মারতো না। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যেখানে অবশ্যই অবশ্যই প্লাস চিহ্ন আছে, বা এই যে ধাক্কাটা মারছে এই ধাক্কাটা অবশ্যই প্লাস বেটাই মারছে। ওকে, আচ্ছা। এখন ঘটনা হয়েছে এখান থেকে যেহেতু ধাক্কা মারে নাই তার মানে এখানে মাইনাস আছে। আর তাহলে আমরা কি বুঝতে পারলাম? স্যার মাঝখানে আছে প্লাস আর চারিদিকে আছে মাইনাস, এই যে ধাক্কা যে মারছে এটার কারণে। কিন্তু স্যার আমরা বুঝলাম কেমনে যে এই পরমাণুর আকারে সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, আবার এই যে সমস্ত আকারটা হইতেছে অনেক বড়, কিন্তু নিউক্লিয়াসের আকারটা কি খুবই ক্ষুদ্র বা ছোট। এখন কথা হইতেছে যে তুমি চিন্তা করো 20,000-এর ভিতরে জাস্ট একটা ফেরত গেছে। যদি এরকম হইতো নিউক্লিয়াসের আকারটা যদি আরো বড় হইতো, আমরা ধইরা নেই যে নিউক্লিয়াসের আকারটা খুবই ক্ষুদ্র, এটা আমরা মানি না। যদি নিউক্লিয়াসের আকারটা আরো বড় হইতো তাহলে কতটুকু হইতো স্যার? আগে তো নিউক্লিয়াসটা ছিল এতটুকু, এখন আমরা দিলাম যে এই পুরোটাই হইতেছে কি আমার প্লাস। হ্যাঁ, নিউক্লিয়াসের আকারটা এত বড়, রাদারফোর্ডের কথা আমি মানি না। তখন দেখা গেল কি তোমার এই কোণাটাও কিন্তু এই প্লাসের ভিতরে ধাক্কা খাইয়া এই যে এইদিকে ফেরত আসতো। ওই কিন্তু আর ওই যে ওইখানে গিয়া প্রতিপ্রভা সৃষ্টি করতো না, ওইও কিন্তু কি হইতো স্যার এই প্লাসের ভিতরে ধাক্কা খাই আবার ফেরত আসতো। তো যেহেতু তোমার এই ঘটনা ঘটে না, জাস্ট 20,000-এর ভিতরে মাত্র একটা কোণা ফেরত আসে, তার মানে খুবই ক্ষুদ্র একটা জায়গা ব্যাপী নিউক্লিয়াসটা আছে। যদি আরো বেশি জায়গা ব্যাপী থাকতো তাইলে কিন্তু আরো বেশি সংখ্যক কণা রিটার্ন বা ব্যাকে ফেরত যাইতো। যেহেতু এখানে ব্যাক গেছে মাত্র একটা, বা রিটার্ন গেছে বা ফেরত গেছে মাত্র একটা, তার মানে এই পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের চার্জটা খুবই ক্ষুদ্র বা ছোট। আর এই খুবই ক্ষুদ্র বা ছোট চার্জের ভিতরে সমস্ত ভরটা পুঞ্জীভূত থাকে, যেরকম ভাবে তোমাদের বড় লোকের কাছেই ওদের সংখ্যা খুবই কম বড় লোকের, কিন্তু তাদের কাছে কি সমস্ত ধন সম্পদ পুঞ্জীভূত থাকে। ধনতান্ত্রিক কি বলে অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? তো ঠিক সেরকম, আচ্ছা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো তাদের কাছে কি সমস্ত ভরটা পুঞ্জীভূত থাকে। এখন এইটাই হইতেছে রাদারফোর্ড সাহেবের কথা। আমি যা যা বলছি এইটাই দেখো, তোমরা বইটা নিবা হাতে, যে বইয়ের ভিতরে স্যার কি লেখা আছে তোমরা দেখবা এরকম লেখা আছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, মাঝখানে থেকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, চারদিকে ঘুরঘুর করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। যেহেতু এই ঘটনাটা একটা সৌর মডেলের মতো বা সূর্যকে কেন্দ্র করে যেহেতু চারদিকে তোমার গ্রহগুলা ঘুরতেছে, এই কারণে এটাকে একটা সৌর মডেলের সাথে তুলনা করা হয়, এই কথা বলছে। আর কি কথা বলছে দেখবা তোমার এইগুলাই মেবি আর কিছু হ্যাঁ এইগুলাই লেখছে। হ্যাঁ, এইগুলাই লেখছে, তুমি জাস্ট রিডিং পড়বা, রিডিং বলে দেখবা এই কথাগুলো আসছে। তো আমরা যদি মনে রাখি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, মাঝখানে নিউক্লিয়াস থাকে, চারদিকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলো ঘুরঘুর করে, এটা মুখস্থের বিষয় না। হ্যাঁ, সমস্ত ভর মাঝখানে কেন্দ্রীভূত হয়, জমা থাকে। তারপর হচ্ছে সৌর মডেলের সাথে এটাকে তুলনা করা যেতে পারে। সিম্পল বিষয়, জাস্ট তুমি পরীক্ষাটা বুঝতে পারলে তুমি শিকার যেগুলো নিজে নিজে লিখতে পারবা। এই কারণে আমি পরীক্ষাটা বুঝাইছি। পরীক্ষাটা তোমাদের আপাতত দরকার নাই, কিন্তু কলেজ লেভেলে গেলে বা ইন্টারমিডিয়েট এসএসসি লাইফে অবশ্যই এটা দরকার আছে, আরো বিস্তারিত দরকার আছে। তখন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তোমাদেরকে আমি করাবো। এখন তারপরে কি স্যার রাদারফোর্ডের তো স্বীকার্যগুলা গেল, বা রাদারফোর্ড এগুলা বলছে
এখন রাদারফোর্ড পরমাণু মডেল অবশ্যই একটা ভালো কাজ করছেন তিনি, কারণ তিনি যাই বলুক কিন্তু সবটা তো আর যিনি একদম মানে পারফেক্টলি যে সত্যিকার অর্থে বলছেন বা একদম সবই যে সত্য কথা হয়ে গেছে এরকম না, তার কথার ভিতরে কিছু কিছু ভুল আছে। এখন তার কথার ভিতরে যেগুলো ভুল ওইগুলো হইতেছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। যেমন প্রথমে আমি বলতে পারি যে রাদারফোর্ড পরমাণু মডেলে জাস্ট বলা আছে যে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং চারিদিকে ঘুরঘুর করে ইলেকট্রন, কিন্তু এই যে ইলেকট্রন গুলো যে ঘুরঘুর করে, হ্যাঁ এইগুলা আসলে কেমনে ঘুরে, এগুলা কি বৃত্তাকার পথে ঘুরে নাকি উপবৃত্তাকার পথে ঘুরে নাকি চক্রাকার বক্সের মতো ঘুরে, এটা কিন্তু কিছু বলে নাই। তার মানে এটা রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। তারপরে যেমন তোমার এই রাদারফোর্ড পরমাণু মডেলকে যে সৌর মডেলের সাথে তুলনা করা হইলো, তো আমরা জানি যে সৌরজগতের এই পৃথিবী বলো বা সূর্য বলো এগুলো হইতেছে আধান নিরপেক্ষ বস্তু, হ্যাঁ আধান নাই, কিন্তু এখন তোমার এইগুলা কি, এগুলো হইতেছে প্লাস মাইনাস, ইলেকট্রন তো মাইনাস, নিউক্লিয়াস তো প্লাস মাইনাস মানে আধান যুক্ত। তো আধান নিরপেক্ষ বস্তুর সাথে যে আধান যুক্ত বস্তুর কম্পেয়ার করা হইলো, তার মানে বিষয়টা কি করা হয় নাই, ঠিক করা হয় নাই। আবার যেমন আরেকটা বিষয় যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে আমরা জানি যে ঘূর্ণায়মান কোন একটা বস্তু কণা যদি মানে জাস্ট কেন্দ্রকে মানে এরকম যদি হয় যে জাস্ট কোন একটা বস্তু কণা এমনি ঘুরতেছে, তখন এটা কি হইব, এটা আস্তে আস্তে ঘুরতে 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 এসে নিউক্লিয়াসে পতিত হইব। বিষয়টা কিরকম, তুমি যদি এক গ্লাস পানি নাও আর ওইটাতে কিছু চিনি দিয়া আর তুমি জাস্ট এমনি গোলাও, হ্যাঁ শরবত বানাও, তো সেই ক্ষেত্রে কি হইব দেখবা তোমার যে চিনির কণাগুলো কিন্তু একদম মাঝখানে চামচের মাঝখান বরাবর চলে আসে, মানে এরকম ঘূর্ণায়মান কোন কণাগুলা কি হইবে একদম মাঝখানে এসে পতিত হইবে এবং এক সময় কণাগুলা কি হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব। এখন বাস্তবিকত তো দেখা যায় পরমাণুর অস্তিত্ব আছে, যদি এরকম হইতো মানে রাদারফোর্ড যে জাস্ট বলছে যে ঘুরতাছে, যদি এরকম ঘুরতো তো সেক্ষেত্রে অনবরত ঘুরতে ঘুরতে কি হইতো, এই পরমাণুটাই বিলুপ্ত হয়ে যেত। কিন্তু সত্যিকার অর্থে তো পরমাণু বিলুপ্ত হয় না, পরমাণু বিলুপ্ত হইলে তো কিছুই থাকতো না। তো এই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে রাদারফোর্ড পরমাণু মডেলের এই সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারে নাই। তো এই যে জিনিসগুলোতে আবার ঠিক করছে কারা, এই রাদারফোর্ডের একটা ছাত্র, এইটা হইতেছে বোর, এই বোরে এই সেই জিনিসগুলোকে ঠিক করছে। তো 1913 সালে বোর এসে বলছে যে আমি মানছি যে রাদারফোর্ড আমার স্যারে যে বইলা গেছে যে এইগুলা বৃত্তাকার পথ মানে জাস্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ইলেকট্রন গুলা ঘুরে, কথা সত্য, কিন্তু এগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। নির্দিষ্ট কক্ষপথ গুলো কি স্যার, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এগুলাকে ইন্ডিকেট করা হয় কে এল এম এন দ্বারা। তো তখন আইসা করছে কি, আমি দেখো এখানে একটু আঁকার চেষ্টা করি, তো এটা হচ্ছে রাদারফোর্ডের কথাটা গেছিল। এখন আর এটা হইতেছে ম্যাক্সওয়েলের তত্ত্ব গেছিল, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে মানে রাদারফোর্ড পরমাণু মডেলের যে ভুল ধরছে, মানে একজনের কাজ হইতেছে আরেকজনের ভুল ধরা, যদিও ভুল ধরা ভালো বিজ্ঞানের দৃষ্টিতে। হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে এই যে ধরো নিউক্লিয়াস আছে আর এইদিকে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, বিভিন্ন শক্তি স্তর গুলা আছে। তো শক্তি স্তর গুলাকে ইন্ডিকেট করা হয় কি দিয়া স্যার, প্রথম শক্তি স্তর এখানে হইতেছে কে এল এম, আরেকটা শক্তি স্তর রাখি, এটা হইতেছে ধরো তোমার এন, এরকম ভাবে আগানো হয়। এখানে এন এর মান হইতেছে 1, এখানে এন এর মান 2, এখানে এন এর মান 3, এখানে এন এর মান হইতেছে কত 4, মানে এন মানে হইতেছে এন ছোট হাতের এন, এটা হইতেছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো প্রধান শক্তি স্তর এখানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর এবং 4 নম্বর শক্তি স্তর, এই কারণে যথাক্রমে এন এর মান 1 2 3 4 হইছে এবং এগুলা শুরু করা হইছে কে এল এম এন এগুলার দ্বারা। ঠিক আছে, আর এই কথাটা কে বলছে, ওই যে বোর, মানে রাদারফোর্ডের ছাত্র বোর, ওই এসে বলছে এই কথাটা যে হ্যাঁ এরকম ঘটনাটা ঘটছে, যে এখানে যেহেতু একটা নির্দিষ্ট পথে ঘোরে বা এরকম যেহেতু বান দিয়া রাখছে, ধরো এরকম কক্ষপথে যেহেতু বাদ দিয়া রাখছে, এই কারণে ওরা কি হইতে পারে না, নিউক্লিয়াসে পতিত হইতে পারে না, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং ওরা আর কি করতে পারে না, নিউক্লিয়াসে পতিত হইতে পারে না। তো এই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলারে ঠিক করে দিছে কি, তারই ছাত্র বোর, এবং তার কথার মাধ্যমে কিন্তু এই মডেলটা আরো বেশি কি হইছে, আপগ্রেড হইছে বা আরো বেশি স্বীকৃত হয়েছে। তারপরে আবার এই বোর পরমাণু মডেল, মানে আমরা একটু চিন্তা করছি যে রাদারফোর্ড যা বলছে তাই যদি রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য হয় এবং তিনি যা বলছেন তা যদি তার সীমাবদ্ধতা হয়, তো ঠিক সেরকম ভাবে বোর সাহেব, বিজ্ঞানী বোর সাহেব যা বলছেন তাই হইতেছে কি বিজ্ঞানী বোরের স্বীকার্য বা বৈশিষ্ট্য। আবার বিজ্ঞানী বোর যা যা ভুল করছেন এখানে, এগুলাই কি বিজ্ঞানী বোরের বা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এখানে বিজ্ঞানী বোর যা বলতেছে আমি তো সেগুলা বলেই লিতেছি, তো এগুলাই কি তার স্বীকার্য গুলা। এখন যদি আমি আরো স্বীকার্য বলি বা আরো বৈশিষ্ট্য গুলা বলি, তো এই বিজ্ঞানী বোর সাহেব বলছিল যে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা দিছে, এই যে ঘূর্ণায়মান যে হইতেছে কণাগুলা বা ইলেকট্রন গুলা, এগুলার ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা দিছে, কারণ এই চারদিকে তো ইলেকট্রন গুলা ঘুরে। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা সূত্র তিনি প্রণয়ন করতেছেন, সেটা হচ্ছে এম ভি আর সমান সমান NH/L
টু পাই, যেখানে এম মানে ইলেকট্রনের ভর, ভি মানে ইলেকট্রনের ভেলোসিটি বা বেগ, এখানে যে ঘুরতেছে তো অবশ্যই একটা বেগ আছে ইলেকট্রনের, আর মানে হইতেছে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? যদি 1 নম্বর শক্তি স্তর হয় তাহলে ব্যাসার্ধ এতটুকু, 2 নম্বর শক্তি স্তর হইলে ব্যাসার্ধ এতটুকু, 3 নম্বর শক্তি স্তর হইলে ব্যাসার্ধ এতটুকু। একটু আগে বলছিলাম আমি কিন্তু চ্যাপ্টারের প্রথমে মানে পরমাণু আর অণু বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি ব্যাসার্ধ ব্যাস এগুলো একটু বলছিলাম, দেখছো? আচ্ছা, তারপর এন মানে হইতেছে প্রধান কোয়ান্টাম নাম্বার, মানে যে শক্তি স্তর আছে সেটার এন এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম পূর্ণ সংখ্যা হইতে পারে। এস মানে হইতেছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34। হ্যাঁ, এটা তোমরা একটু বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। 2 তো 2 হইছে, আর পাই এর মান হইতেছে 3.1416, বা অনেক ক্ষেত্রে তোমাদের 22/4 এরকম একটা মান দেওয়া থাকে, যদি যেটা দেওয়া থাকে ওটা করবা। এখন কথা হইতেছে যে এই যে এম ভি আর মানে কি? কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ কি প্রকাশ করা হয় এম ভি আর দিয়ে? এটা কার কৌণিক ভরবেগ? ইলেকট্রনের, কারণ ইলেকট্রনটাই কি কৌণিক পথে বা বৃত্তাকার পথে ঘুরতেছে। আর যদি তোমাদের জাস্ট ভর বাইর করতে বলে বা বেগ বাইর করতে বলে বা ব্যাসার্ধ বাইর করতে বলে, সেক্ষেত্রে তুমি বীজগণিত করে এম এর মান বা ভি এর মান বা আর এর মান বা প্রধান শক্তি স্তরের মানও বাইর করতে পারবা, যদি তোমার বাকি ভ্যালু গুলো দেওয়া থাকে, জাস্ট বীজগণিত করলে দিব। কারণ এই সম্পর্কিত স্যার অঙ্ক নাই, হ্যাঁ অঙ্ক আছে, কিন্তু যেহেতু আমি বেসিক আলোচনা করতেছি, আমি তোমাদের অঙ্ক করে দেখাইতেছি না, কিন্তু আমি যখন আরো নেক্সট ক্লাসে এগুলার সিকিউ সলভিং করাবো, এমসিকিউ সরি সলভিং করাবো এবং এসকিউ সম্পর্কিত প্রশ্নগুলো আলোচনা করব, সেক্ষেত্রে তোমাদের আমি এই সম্পর্কিত, এই টপিক সম্পর্কিত যেগুলো প্রশ্ন আসতে পারে ওইগুলো আমি সলভ করাবো। তো তোমাদেরকে আমি পড়ানোর মাঝে একটু করে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই বা একটু অ্যাডভার্টাইজ করি, যদিও আমি পড়ানোর মাঝে এই বিষয়গুলো আমার করতে খুবই বাজে লাগে। তো বিষয়টা হচ্ছে তোমাদের কোর্স সম্পর্কে। তো এটা তোমরা দেখতে পাইতেছো, এটা প্রাইভেট কোর্সের প্রথম লেকচারটা। তো এটা হচ্ছে প্রাইভেট কোর্সের, আমি চিন্তা করছি যে প্রথম কয়েকটা লেকচার তোমাদের জন্য একটু পাবলিক করে দেবো, কিন্তু বাকি ক্লাসগুলো যদি তোমাদের করতে হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কোর্সে এনরোল হইতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে খুবই নামমূল্যের ফি আমি রেখেছি। তো এটা হচ্ছে এসএসসি 26 বেসের কথা যদি বলি, যে তাদের হচ্ছে কি এসএসসি 26 বেস, কালিও আসতেছে না, হ্যাঁ অ্যাডভার্টাইজ করতেছি তো এই কারণে কালি আসতেছে না। দেখো এসএসসি 26 বেচ, এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে 48টা ক্লাসের ভিতরে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি গুলোকে শেষ করব, যেহেতু তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস। তো এক্ষেত্রে তোমাদের ফি হচ্ছে 750 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে চলছে তাই 550 টাকা, পরবর্তীতে কিন্তু 750 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তাই দ্রুত কাজ করো। আর 48টা লেকচারের ভিতরে শেষ করবো, হ্যাঁ লেকচার 48, আর লেকচার হচ্ছে 96টার মাধ্যমে তোমাদের ফুল সিলেবাস শেষ করানো হবে। যারা তোমার এসএসসি 27 বা পরবর্তী ব্যাচ গুলো আছে, যাদের তোমাদের ফুল সিলেবাস আছে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কোর্স ফি 1500 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে তুমি ভর্তি হইতে পারবা জাস্ট 1100 টাকায়। এখন বিষয়টা হচ্ছে যারা আমার ক্লাসগুলোকে পছন্দ করো বা সত্যিকার অর্থে মনে হয় যে স্যার আপনার ক্লাস করলে আমরা বুঝি বা আমাদের মাথায় ঢোকে বা আমাদের মনে থাকে, তোমরা জাস্ট কোর্স এনরোল হও। আর যাদের মনে হয় যে না স্যার দরকার নাই, এটা কি পড়াইতেছেন বুঝি না, তো সেই ক্ষেত্রে তোমাদের কোর্স এনরোল হওয়ার কোনো দরকার নেই। তারপর যদি তোমাদের বিস্তারিত কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে নক করতে পারো, আমি ডেসক্রিপশনে কমেন্টে এগুলোর বিস্তারিত বলে দিব, ভর্তির প্রসেস সবকিছু বলে দিব, ঠিক আছে? যেহেতু আমি ক্লাস করাইতেছি এই কারণে আমি এই সম্পর্কে বিস্তারিত কথা বলতে আমি চাইতেছি না, বা দরকার নেই, ঠিক আছে? কোর্সের তো হাইপ তোলার দরকার নেই যে আমি এই করে দেবো সেই করে দেবো, এরকম না, তোমাদের শিখার আগ্রহ থাকলে তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে বোর পরমাণু মডেলে এই কথা বলা হয়েছে। তারপর হচ্ছে কি তোমার বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর সাহেব যে সীমাবদ্ধতা আছে, মানে বিজ্ঞানী বোর পরমাণু মডেলে যে বিজ্ঞানী বোর যা বলছে সবই যে সত্য এরকম না, তিনিও ভুল করছে। তো তিনি আবার কি ভুল করলো? এই যে বোর পরমাণু মডেলে তোমার বর্ণালী সম্পর্কে ধারণা দিছে, যে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন গুলো ধাবিত হইলে তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি শোষিত হয় বা বিকিরিত হয়। স্যার কিরকম? যদি ধরো এরকম হইলো যে এই 1 নাম্বার শক্তি স্তর থেকে কোন একটা ইলেকট্রন এই 3 নাম্বারে চলে গেল, তো সেই ক্ষেত্রে কি হইব? শক্তি শোষিত হইব। আর ধরো যে 2 না 1 2 1 2 2 এর থেকে ধরো তোমার রেখে গেল, তো সেই ক্ষেত্রে কি হইব? শক্তি বিকিরিত হইব। বিষয়টা কিরকম আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায়, এখন স্যার উচ্চ শক্তি স্তর কোনটা? 1 2 3 4 5 6, 1 হইতেছে নিম্ন শক্তি স্তর, 1 এর থেকে 2 আর একটু উচ্চ, 2 এর থেকে 3 আর একটু উচ্চ, 3 এর থেকে 4 আর একটু উচ্চ, সহজ বিষয়। তখন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাইব তখন শক্তিটা বিকিরিত হইব, আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইব তখন শক্তিটা শোষিত হইব। বিষয়টা কিরকম? তুমি ধরো আমি একটু মজা করে বলি, তো তুমি ধরো একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে করতেছো, তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? শক্তি শোষণ করে উপরের দিকে করতে হবে। আর তুমি যদি নিচের দিকে নামো তখন তোমার একটু ধাক্কা মেরে দিলে তুমি দেখবে করে পড়ে যেতেছো। কিন্তু ধাক্কা না মারলেও তুমি চিন্তা করো, নামতে গেলে কিন্তু তোমাদের বেশি কষ্ট হয় না, কিন্তু উঠতে গেলে কিন্তু বেশি কষ্ট হয়। তার মানে উপরের দিকে উঠতে গেলে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি শোষণ করতে লাগে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামতে গেলে তখন একটা কি করতে লাগে? নির্দিষ্ট পরিমাণের শক্তি বিকিরিত করতে লাগে। এখন শক্তি শোষণ হোক
বা বিকৃত হোক, সেক্ষেত্রে কি হয়, বর্ণালী সৃষ্টি হয় বা কালার সৃষ্টি হয়। এখন এই যে কালার সৃষ্টি হয় এই সম্পর্কিত ধারণা কে বলছে? বিজ্ঞানী বোর সাহেব বলছে, তার স্বীকার্য এটা। তো তার সীমাবদ্ধতা হইতেছে এরকম যে অতি উচ্চতর ইলেকট্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা যায় এখানে জাস্ট একটা বর্ণালী রেখা হয় না, এখানে অনেকগুলা সূক্ষ্মতর অনেকগুলা বর্ণালী রেখা দেখা যায়। মানে বিজ্ঞানী বোর সাহেব বলছে জাস্ট একটা বর্ণালী দেখা যায়, কিন্তু এখানে অতি উচ্চতর ইলেকট্রোস্কোপ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করলে দেখা যায় এখানে একটা না আর অনেকগুলা বর্ণালী রেখা দেখা যায়, একটা রেখা না অনেকগুলো দেখা যায় এরকম দেখা যায়। তো এটা যেহেতু তিনি ঠিকমতো ব্যাখ্যা দিতে পারেন নাই, তার মানে এটা তার একটা কি সীমাবদ্ধতা বা ভুল বা ত্রুটি। তারপর হচ্ছে এরকম যে বোর পরমাণু মডেল অনুসারে এক মৌলের মানে এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বিষয়টা কিরকম, এটা কিন্তু অনেকে এমসিকিউ আকারে আসলে ভুল করে অনেকে, যেমন তোমার হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার হিলিয়াম, তারপর হচ্ছে তোমার লিথিয়াম। আমি এই তিনটাতে বুঝাইতেছি। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন আছে কয়টা স্যার? এখানে একটা। কিন্তু আমি যদি এস প্লাস দিয়ে দেই, একটু আগে বুঝাইছি সোডিয়াম দিয়ে বুঝাইছিলাম, এস প্লাস মানে কি, কিন্তু একটা ইলেকট্রন দান করে দিছি, একটা ইলেকট্রন দান করে দিয়েছে, আগে ছিল একটা ইলেকট্রন এখন দানও করে দিছে একটা, তো এটার ভিতরে একটা ইলেকট্রন আছে নাই? তো তোমার আসবে নিচের কোনটি বোর পরমাণু মডেলের মানে স্বীকার্যকে মানে, বা নিচের কোনটি বোর পরমাণু মডেলকে সমর্থন করে, নিচের কোনটির মাধ্যমে বোর পরমাণু মডেল অনুযায়ী মানে বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো আমরা তো স্যার পড়ছি এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো অধিকাংশ বলবেন চিন্তা করবো একটা সহজ হাইড্রোজেন এটি দাগা তাড়াতাড়ি কইরা কোন নাম্বারে দে বৃত্ত বরাট কর, কিন্তু এটা কিন্তু হবে না। কেন স্যার হবে না? কারণ হইতাছে যে এখানে একটা ইলেকট্রন কিন্তু নাই, একটা ইলেকট্রন দান করে দিছে, তো সেক্ষেত্রে তুমি এটা দাগাইলে হবে না। আবার যদি ধরো এখানে হিলিয়ামের ক্ষেত্রে হইতো না, কিন্তু যদি হিলিয়াম প্লাস হয়, এখানে যদি He প্লাস হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটা মানে পারমাণবিক সংখ্যা 2 আর এখানে ইলেকট্রন সংখ্যাও 2, কিন্তু একটা ইলেকট্রন দান করার ফলে এখানে কিন্তু ইলেকট্রন একটা হয়ে গেছে। আবার লিথিয়ামের ক্ষেত্রে হইতো না, কিন্তু লিথিয়ামের তো পারমাণবিক সংখ্যা 3, কিন্তু লিথিয়াম যখন 2 প্লাস হয়ে যাবে তখন কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত? 1 হয়ে যাবে। তার মানে লিথিয়াম 2 প্লাস বা শুধুমাত্র হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস এর ক্ষেত্রে তোমার বোর পরমাণু মডেল খাটবো, মানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। কিন্তু অধিকাংশ পোলাপাইন এই ভুল করে, যখন প্রথম অপশনটাই মানে কতেই যখন H প্লাস দেখে ওরা এইটাকেই দাগায় দেয়, তখন এটা কি ভুল হয়ে যায়। একটু খেয়াল করে দেখবা, তোমার দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কর অপশনটা H প্লাস দেওয়া থাকে, ওইটা কিন্তু হবে না, কারণ H প্লাসে ইলেকট্রন নাই, ইলেকট্রন থাকেই না, H প্লাস ইলেকট্রন থাকেই না। যদি শুধুমাত্র H হইতো তাইলে ওইটা বোর পরমাণু মডেলকে সমর্থন করতো। He প্লাস হইলে একটা প্লাস হইলে হইব, লিথিয়াম 2 প্লাস হইলে হইব। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা, হিসাব করে দেখবা যে ইলেকট্রন কয়টা আছে। দুইটা দান করে দিছে, লিথিয়ামের মানে পারমাণবিক সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 3, তো দুইটা যখন দান করে দিছে তখন কি 3 এর থেকে দুইটা গেছে একটা আছে, তার মানে লিথিয়াম 2 প্লাসই কি আমার অ্যান্সার। হ্যাঁ, এরকম দেখবা অপশনগুলো। তার মানে কি বুঝলাম, যে এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বা পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। কি মডেল অনুসারে? মানে বোর পরমাণু মডেল অনুসারে। যেহেতু এই বর্ণালী গুলা ব্যাখ্যা করতে পারে নাই, তার মানে এগুলা কি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ভুল, ওই ব্যক্তি পারে নাই, আমাদের পারতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখবা তোমাদের কি টপিক আছে আমি একটু দেখি। যে তারপর হচ্ছে তোমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত কথাবার্তা আছে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত কথাবার্তা। তো ইলেকট্রন বিন্যাস জানতে হইলে এর আগে কিছু জিনিস জানতে হইব। আচ্ছা দেখো, তো ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা চিন্তা করতে চাই, আমি এগুলো একটু মুছে দেই সবকিছু। না, অ্যাডভার্টাইজ গুলো থাক। এখন আর এটা ছিল 27 বেসের জন্য বা অন্যান্য ফুল ফুল। হ্যাঁ, এটা কিন্তু ফুল আর এটা কিন্তু শর্ট শর্ট। আচ্ছা, তো এখন কথা হইতেছে যে ইলেকট্রন বিন্যাস। তো স্যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, প্রথমে তোমরা দেখবা যে আমি একটু ইলেকট্রন বিন্যাস কইরা দেখাই। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস বিষয়টা কি, মানে ইলেকট্রন গুলো আজকে আমাদের বিন্যাসিত করতে হইব। যেমন আমরা একটু আগে দেখছি যে শক্তি স্তরের ভিতরে আমরা ইলেকট্রন গুলোকে রাখি, যেমন প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে তোমার 18টা। এই জিনিসটাকে বানানো যায় 2n² সূত্রের মাধ্যমে, 2n² সূত্রের মাধ্যমে। যেখানে আমরা যদি চিন্তা করি যে প্রথম শক্তি স্তরে n এর মান 1, দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2, তৃতীয় শক্তি স্তরে n এর মান 3, একটু আগে বলছিলাম। এখন 2 ইনটু আমি যদি 1² দিই তো কত কত আসে? 2 ইনটু 1 দ্যাট মিন্স 2। আমি যদি 2n² এখানে দিলাম, আমি যদি এখানে বসাই যে 2 ইন্টু n এর মান 2 স্কয়ার, মানে n এর মান 2, মানে 2 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে 2 ইন্টু 4
এখানে কত 4 দোকানে 8, মানে প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা 8টা। তো আমরা যখন ডায়াগ্রাম আঁকবো, এটা দেখবে তোমাদের 5 নাম্বার চ্যাপ্টার সবচেয়ে বেশি লাগে ডায়াগ্রাম গুলা। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, এগুলো আমরা বিষয়টা বুঝতেছি। তো এই ইলেকট্রন গুলাকে আমাদের কি ডায়াগ্রামের মাধ্যমে বা শক্তি স্তরের ভিতরে সাজাইতে হয়। কিন্তু ইলেকট্রন বিন্যাসে কি হয়, যেরকমটা দেখবা লাইনের ভিতরে আমাদের রাখতে হয়। ধরো আমি যদি তোমাদেরকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বুঝাই, তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে স্যার কত 12। তো 12 ক্ষেত্রে কি হবে যে 1s2 2s2 2p6 3s2। এটা আবার কেমন তোরা কথা স্যার কি বলতেছেন না বলতেছেন, দেখো একটু খেয়াল করো ভালো করে। এখানে 1 2 3 এগুলা হইতেছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা একদম শক্তি স্তর, মানে একদম প্রধান শক্তি স্তর। মানে আমরা যেমন একটু আগে একটু গোল্লা দিছিলাম, যেমন 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর এরকম ছিল। তো এইগুলো হইতেছে ঠিক সেই শক্তি স্তর গুলা। আর এই এস পি এগুলা কি, এগুলো হইতেছে তোমাদের উপশক্তি স্তর। এগুলা হচ্ছে কি স্যার উপশক্তি স্তর গুলা। তো এখন বিষয়টা কিভাবে আসছে তোমাদের একটু চিন্তা করো, যে এখানে 1s আসলো, তারপরে 2s আসলো, ওকে ফাইন, তারপরে 2p আসলো। তাহলে স্যার এখানে 2 এর ভিতরে s আছে, 2 এর ভিতরে p আছে, তো 1 এর ভিতরে আবার p নাই কেন? একটু চিন্তা করো যে 1s আছে, আচ্ছা খুব ভালো কথা, 2s আছে, এটাও ভালো কথা, কিন্তু 1 দিয়ে আসে দিছে, 2 দিয়ে আসে দিছে, 2 দিয়ে p দিছে, কিন্তু 1 দিয়ে p দেয় নাকি? এই বিষয়টা কেন হইলো এরকম? হ্যাঁ, এটারও কিন্তু কারণ আছে। আমি যদি তোমাকে একটু বুঝাই, এই কারণে বললাম যে ইলেকট্রন বিন্যাস পারতে হইলে আগে কিছু জিনিস সম্পর্কে তোমাদের ধারণা নিয়ে এসে তারপর ইলেকট্রন বিন্যাসটা করলে বিষয়টা বুঝবা। যেমন আমি যদি তোমাদের বলি যে n এর মান ধরো তোমাদের 4, তো l এর মান কি হবে স্যার 0 1 2 3। স্যার n আর l এই জিনিসগুলা কি? n সম্পর্কে আমার মনে হয় যে এখন ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো, n মানে হইতেছে প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তর। যতটা মানে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, এইটা হইতেছে তোমাদের ছোট হাতের বা স্মলার n এর মান। আর l মানে কি? l মানে হইতেছে উপশক্তি স্তর, ঠিক আছে? তো l মানে হইতেছে উপশক্তি স্তর। তো এইগুলা হইতেছে কি এস পি ডি এফ। যেমন তোমরা একটু চিন্তা করো যে এই 0 এর ক্ষেত্রে হবে এস, 1 এর ক্ষেত্রে পি, 2 এর ক্ষেত্রে ডি, 3 এর ক্ষেত্রে এফ, মানে এস পি ডি এফ এগুলো হইতেছে কি স্যার উপশক্তি স্তর। আরেকটা বিষয় খেয়াল করো যে এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পি তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, এফ এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে তোমাদের 14টা ইলেকট্রন গুলো আগে। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে তোমাদের এল এর মান, যেমন এই যে 0 1 2 3, আরেকটা কি স্যার, আরেকটা হইতাছে ধারণ ক্ষমতা। তো ধারণ ক্ষমতা এবং এল এর মান কিন্তু ভিন্ন বিষয়। দেখো একই জিনিস, মানে এখানে এস এর ক্ষেত্রে 0 আবার এস এর ক্ষেত্রে 2, পির ক্ষেত্রে 1 আবার পির ক্ষেত্রে 6, ডির ক্ষেত্রে 2 আবার, কিরকম মাথাটা নষ্ট। এখন তুমি একটু চিন্তা করো যে এইগুলো হইতেছে স্যার কি ধারণ ক্ষমতা, মানে কয়টাকে ধারণ করতে পারে এই উপশক্তি স্তর গুলার ভিতরে ইলেকট্রন গুলাকে কিভাবে ধারণ করতে পারে, এগুলো হইতেছে কি স্যার ধারণ ক্ষমতা। আর এগুলো হইতেছে শক্তির মান। কিভাবে শক্তির মান? হ্যাঁ, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখো শক্তির মান কিরকম বিষয়টা, যেমন আমি তো যদি তোমাকে বলি যে এইটা ধরো একটা ঘর, হ্যাঁ এইটা একটা ঘর, এইটা হচ্ছে তোমাদের আরেকটা ঘর। এখন এই ঘরের ভিতরে ধরো তোমার 2 জন মানুষ থাকতে পারে, আর এই ঘরের ভিতরে ধরো তোমার 6 জন মানুষ থাকতে পারে। হ্যাঁ, তো এখন এই ঘরের ভিতরে তাহলে এইটার ধারণ ক্ষমতা কত 6 জন, আর এটার ধারণ ক্ষমতা কয়জন 2 জন। তো এটা হচ্ছে ধারণ ক্ষমতা। আর শক্তি বিষয়টা কি, এখন এই ঘরটা ধরো অনেক মজবুত ভাবে বানানো হয়েছে, মানে একদম লোহার বেড়াটারা দিয়া বানাইছে। এই ঘরটা কি অনেক মজবুত। আর এই ঘরটা কি ধরো একদম মুলির বেড়াটারা দিয়ে বানাইছে। হ্যাঁ, মুলি তো চিনার, না চিনলে সমস্যা নেই, দরজা একদম মানে তোমার খুবই নর্মাল ভাবে যেটা বানানো হয়েছে। তো এই ঘরটা হচ্ছে তোমার নর্মাল ভাবে বানানো হয়েছে 6 জন মানুষ, আর এখানে কি 2 জন মানুষ। তো এখন তুমি চিন্তা করো যে শক্তি মানিক, আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে শক্তি বেশি আর এটা হচ্ছে কি শক্তি কম, কারণ নর্মাল ভাবে বানানো হয়েছে, আর এটা কি এটা হচ্ছে তোমার শক্তিশালী ভাবে বানানো হয়েছে। তার মানে শক্তি এক জিনিস আর ধারণ ক্ষমতা কি ভিন্ন জিনিস। তো এখন তোমাদের এখানে এস এর ভিতরে থাকতে পারে 2 জন, পির ভিতরে 6 জন, ডির ভিতরে 10 জন, এফ এর ভিতরে 14 জন। তো এগুলো হইতেছে ধারণ ক্ষমতা। আর এগুলা কি স্যার, এগুলো হইতেছে শক্তির মান। যেমন এস এর ক্ষেত্রে 0, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। কেমনে মনে রাখবা স্যার? আমি যদি তোমাকে বলি যে আমার কোনো শক্তি নাই, তার মানে কি আমার কোনো শক্তি নাই, নাই মানে 0, আমার কোনো শক্তি নাই, তার মানে কোন একটা কিছু শুরু হয় কই থেকে 0 থেকে, শক্তি নাই, তারপর তো আস্তে আস্তে শক্তি বাড়ে।
এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3, সিরিয়াল এভারসে। ঠিক আছে, এরকম। আর এখানে স্যার এন এর মান 4 হওয়ার দরুন এল এর মান 0 1 2 3 কেন হইল? কারণ হইতেছে মানে সূত্রটা হইতেছে এরকম যে এন এর মান যা হবে এল এর মান হবে n-1 পর্যন্ত, মানে শূন্য সহ n-1 পর্যন্ত। এটা হচ্ছে তোমার সূত্র একটা, যে n এর মান যা হবে l এর মান হবে শূন্য সহ n-1 পর্যন্ত। এখন শূন্য সহ n-1 পর্যন্ত বিষয়টা কি? যেমন বাচ্চাদেরকে যদি তুমি অনেক ক্ষেত্রে দেখবা যে লিখতে দেওয়া হয় এরকম যে তুমি 1 থেকে 100 পর্যন্ত লেখো, তো ওই কিভাবে লেখে? যে লেখছে স্যার 1 100, এভাবে কি লেখে না। ওই 1 থেকে 100 পর্যন্ত মানে কি 1 2 3 4 5 6 এরকম 100 পর্যন্ত গিয়ে লেখে। তো ঠিক সেরকম আমি লিখছি শূন্য সহ, মানে শূন্য থেকে শুরু করতে হবে, শূন্য সহ n-1 পর্যন্ত, মানে n এর মান যা হইব এর থেকে 1 কম পর্যন্ত গিয়ে তুমি থামবা। যেমন এখানে n এর মান 4, তো 1 কম মানে কত? 3। তার মানে শূন্য সহ n মাইনাস, তুমি জানো মানে 4 বসাও তাহলে দাও বিষয়টা গেছে 4 - 1 তার মানে 3, এত কিন্তু 3 হয়। তার মানে শূন্য সহ 3 পর্যন্ত n এর মান যদি এখানে 4 বসাও তো 4 - 1 দ্যাট মিন্স 3। তো শূন্য সহ 3 পর্যন্ত, শূন্য সহ 3 পর্যন্ত, তো শূন্য সহ 3 পর্যন্ত মানে কি 0 1 2 3। ঠিক আছে, এরকম। এখন আমি যদি বলতাম যে স্যার n এর মান ধরো তোমার 3, তাহলে l এর মান কত হইতো? শূন্য সহ n-1, মানে শূন্য থেকে n এর মান যা তার থেকে একটু 1 বড় কম পর্যন্ত, তাহলে 0 1 2 এরকম। একটু পরে দেখবো তোমাদের সূত্রই লাগবে না, দ্রুম দ্রুম করে তুমি লিখতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো যখন প্রধান শক্তি স্তরের মান 3, তো সেক্ষেত্রে তোমার কি কি পসিবল? s পসিবল, p পসিবল এবং d পসিবল। যখন n এর মান 4, সেক্ষেত্রে s p d f সেটটাই পসিবল। n এর মান 3 হইলে 3টা অরবিটাল পসিবল, s p d, কিন্তু তোমাদের কি নাই? f কিন্তু নাই n এর মান 3 এর ক্ষেত্রে। আবার আরেক ভাবে দেখো তুমি, n এর মান যখন তোমার 1 হয়, সেক্ষেত্রে l এর মান কিন্তু শুধুমাত্র 0 হইবে, মানে শূন্য সহ n-1, মানে 1 - 1 1 মানে কত? 0। তার মানে শূন্য সহ শূন্য শূন্য পর্যন্ত, তার মানে শূন্য সহ শূন্য পর্যন্ত মানে কি শুধুমাত্র শূন্য। তো শুধুমাত্র শূন্য মানে কি s। তার মানে n এর মান যখন 1, তখন কিন্তু l এর মান শুধুমাত্র s পসিবল। তার মানে 1 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে শুধুমাত্র s অরবিটালটাই কি স্যার? শুধুমাত্র এই s অরবিটালটাই পসিবল। এই কারণে কিন্তু 1s হইছে, 1p হয় নাই। আবার 2 এর ক্ষেত্রে দেখবা তুমি n এর মান যখন 2 হয়, তখন l এর মান হইব 0 আর 1। তো এটা 0 মানে কি s পসিবল, 1 মানে কি p পসিবল। তার মানে 2 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে তোমার s আর p পসিবল, এই ক্ষেত্রে কিন্তু d পসিবল না। এই কারণে 2s 2p আসছে। তারপর 3s, আমি বলবো স্যার আপনি এনে 3s দিবেন, তারপর 3p দেন নাকি? হ্যাঁ, আমি 3p দিতাম যদি আমার প্রয়োজন হইতো। এখন আমার এখানে ইলেকট্রন আছে স্যার 12টা। হ্যাঁ, তো আমার যখন আমি আরো সামনের দিকে আগাবো, আমার তো আর দরকার নেই। যেমন 2 4 10 12, আমি কিভাবে গুনলাম? এই 2 আর 2 4, 4 আর 6 10, 6 আর মানে 4 আর 6 10, 10 আর 2 কত? 12। আমার কিন্তু এখানে 12টা ইলেকট্রনকে সাজানো হয়ে গেছে। যদি আমার এখানে আরো বেশি সংখ্যক ইলেকট্রন থাকতো, তাইলে আমি আরো সামনের দিকে যাইতাম। তোমরা দেখবা তোমাদের বইয়ে এরকম একটা ইয়ের মতো, মানে কোটের মতো আঁকা আছে, 1s 2s এগুলো দেওয়া আছে, কিন্তু আপাতত আমার মনে হয় না যেগুলো দরকার আছে। তুমি জাস্ট এরকম একটা প্র্যাকটিস করতে করতে বিষয়টা তোমাদের মাথার ভিতরে ঢুকবে। আমি আরো কয়েকটা ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে কইরা দেখাই, দেখো একটু খেয়াল করো। যে আমি যদি আরো কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস কইরা দেখাই, তাহলে তোমরা আরেকটু বিষয়টা ক্লিয়ার হইতে পারবা। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে সালফার, সালফারের কত স্যার? 16। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? 1s2 2s2 2p6 3s2, তারপর হবে কি 3p4। তুমি কই না দেখো 2 4 10, 12 আর 4 কত? 16। তো সালফার হইলো স্যার, আমি যদি আরেকটু বেশি ধরি, ধরো তোমার একবারে আর্গন, আর্গনের কত স্যার? 18। এটা হবে কি 1s2 2s2 2p6। আমরা একটু খেয়াল করো, যেখানে 2 2 s এর ভিতরে 2টা ইলেকট্রন থাকতে পারে, এই কারণে 2টা দিছি। p এর ভিতরে 6টা ইলেকট্রন থাকতে পারে, এই কারণে 6টা দিছি। তারপরে কি স্যার? তারপর হচ্ছে 3s2, হ্যাঁ 2, এখানে কিন্তু 3 দিতে পারি না। হ্যাঁ, তারপর কি 3p 2 4 10 12 আর হচ্ছে 6, এই হচ্ছে 18টা। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস গেল। এখন হবে খেলা। খেলাটা হচ্ছে এরকম, আমি যদি এখন পটাশিয়ামের, এটা কিন্তু পটাশিয়াম, ঠিক আছে, আর এইটা কিন্তু ফসফরাস, একটু খেয়াল রাখবা। এখন এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখবো যে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d কি পসিবল নাকি পসিবল না? একটু চিন্তা করো। আমরা দেখছিলাম n এর মান যখন 3 হয়,
তখন এল এর মান হয় 0 1 2। তো সেক্ষেত্রে এসপিডি মানে এন এর মান 3 হইলে ডি পসিবল, দ্যাট মিনস 3D তোমার পসিবল, রাইট? তোমার লেখার অধিকার আছে। 1s লেখার অধিকার থাকলেও যেরকম তুমি 1p লিখতে পারো নাই, কিন্তু তোমার কিন্তু 3D লেখার অধিকার আছে। কিন্তু দেখা যায় কি, তো আমাদের কি এই পর্যন্ত তো আমরা বুঝছি স্যার, 1s লিখছি, 2s দিয়ে 2p দিয়ে লিখছি, 3s দিয়ে 3p দিয়ে লিখছি। যেমন এখানে 2p লেখার পরে 2d লিখতে পারি নাই, কারণ 2d লেখার আমার অধিকার নাই। কিন্তু এখানে তো আমার 3s লিখছি, 3p লিখছি, 3d লেখার তো আমার অধিকার আছে। কিন্তু এখানে 3D টা লেখা যাবে না। 3D না লেখা এখানে 3D মানে 3D পরে কি আছে 4, তো 4 এসআই হিসাব করব, আর এখানে একটা ইলেকট্রন যাইবো। এখন তোমার মাথায় হাত, স্যার এই কারণটা কি কারণে হইলো, মানে এই ঘটনাটা কি কারণে হইলো? আর এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে পটাশিয়ামের 19তম, এই যেমন 18টা এখানে চলে গেছে, 2 4 10 12 আর 6 18, তো 18 পটাশিয়ামের 18টা গেছে, ভালো। তো পটাশিয়ামের 19 নাম্বার ইলেকট্রনটা 3D তে না গিয়ে, আমি কিন্তু এখানে প্রথমে 3D লিখছিলাম, 3D তে না গিয়ে 4s এ কেন চায়? এটার কারণটা হইতাছে আউফবাউ নীতি। কি নীতি স্যার? আউফবাউ নীতি। আউফবাউ নীতি অনুসারে বিষয়টা হচ্ছে এরকম যে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ কইরা তারপর উচ্চতর শক্তি স্তরের দিকে ইলেকট্রন গুলা ধাবিত হয়। তো স্যার নিম্ন শক্তি স্তর কি? আমি যদি একটু চিন্তা করি যে 3p এর ক্ষেত্রে শক্তির মান কত, ও 3p না সরি 4s, একটা হচ্ছে 4s আর একটা হচ্ছে 3d। তো 4s এর ক্ষেত্রে শক্তির মান কত এবং 3d এর ক্ষেত্রে, মানে দুইজনের ভিতরে তো ঝগড়া লাগছে যে 4s এ বলতেছে আমার ভিতরে ইলেকট্রন নাই, 3d বলতেছে আমার ভিতরে ইলেকট্রন নাই, এরকম। এখন 4s এর ক্ষেত্রে শক্তির মান কত? শক্তির মান হচ্ছে n প্লাস l, এই সূত্রের মাধ্যমে বাইর করতে হয়। তো আমরা কিন্তু ইতিমধ্যে n এর মান আর l এর মান কিন্তু বাইর করতে পারছি বা বুঝতে পারছি n আর l কি। এখানে n এর মান হচ্ছে 4, এখানে n এর মান হচ্ছে 3, মানে n এর মান বা এই যে প্রধান শক্তি স্তরের যে মান, এটা মান বাইর করা কিন্তু একদম সহজ। প্রধান কোয়ান্টাম নাম্বার বা n এর মান বাইর করা একদম সহজ। এই যে এখানে n এর মান 4, এখানে n এর মান 3, চোখে দেখা যায়। এখানে লিখলাম 4 প্লাস, এখানে লিখলাম 3 প্লাস, তারপরে কি স্যার s এর মান আর d এর মান। এখন আমরা কিন্তু s এর মান আর d এর মানও জানি যে s এর মান 0, 0 থেকে শুরু হয় শক্তির মান। তো s এর মান 0, p এর মান 1, d এর মান কত স্যার 2। তো s এর মান এখানে আমি লিখি, s এর মান এখানে কত হইব যে l এর মান, মানে s এর ক্ষেত্রে l এর মান, s এর ক্ষেত্রে l এর মান হইতাছে তোমার 0, আর d এর ক্ষেত্রে l এর মান হইতাছে কত, ওই যে 0 1 2, তো এটা হবে 2। তুমি চিন্তা করো, যোগ করলে এখানে আসতেছে 4 আর এখানে আসতেছে কত 5। তার মানে 4s এর ক্ষেত্রে শক্তির মান 4 আর 3d এর ক্ষেত্রে শক্তির মান কত 5। তো তুমি দেখো 4s এর ক্ষেত্রে শক্তির মান কম আর 3d এর ক্ষেত্রে শক্তির মান বেশি। তাইলে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন সমূহ আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। কেন স্যার? দেখো তোমার যদি একটু চিন্তা করো যে তোমাদের ঘরে ধরো যে মেহমান আসছে, তো এখন এরকম হয় যে তোমাদের যদি ঘরে যদি জায়গা হয়, মানে ধরো যে তোমাদের বাসায় মেহমান আসছে, তোমাদের বাসায় ধরো 15 জন মানুষ জায়গা হবে, কিন্তু এর বেশি হলে জায়গা হবে না। যদি 15 জনের কম আসে তাইলে কি, তাইলে তোমাদের বাসায় থাকবে। এখন যদি এরকম হয় যে 15 জনের থেকে বেশি হয়ে গেল, তখন কিন্তু কি হবে, তোমাদের উপরের তলায় চলে যাবে বা পাশের আত্মীয় স্বজনের বাসায় বা পাশে যদি পাড়া প্রতিবেশী কারো বাসা থাকে তো তাদের বাসায় গিয়ে কিন্তু যাবে। বিষয়টা হচ্ছে আগে নিম্ন শক্তি স্তর বা আগে নিজের ঘর পূর্ণ করতে হয়, তারপরে তোমার পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ধাবিত হইতে হবে বিষয়টা। তো ঠিক সেরকম ভাবে যে তোমার এখানে 4s এর শক্তির মান হচ্ছে কম আর 3d শক্তির মান হচ্ছে বেশি, তার মানে আগে তোমার নিম্ন শক্তি স্তরে যাবে তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। তো এই কারণে আগে তোমার যাবে কি 4s এর, তারপরে 3d তে। এখন যদি 4s পূর্ণ করার পরেও আরো যাওয়ার প্রয়োজন হইতো, সেই ক্ষেত্রে তোমার বাকিটা 3d তে যাইতো। কিন্তু আমার তো 19টা ইলেকট্রন, তো 19টা তো এখানে শেষ হয়ে গেছে, তো আর 3d এর প্রয়োজন হয় নাই। কিন্তু 3d কেন হয় নাই? কারণ 3d শক্তির মান বেশি, আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায়। এখন যদি আমি আরেকটু বেশি ইলেকট্রন নিয়ে চিন্তা করাই তোমাকে, ধরো এখন আমি তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখাইবো। ধরো আয়রন একটা, আয়রন আয়রন কাটা স্যার Fe হচ্ছে তোমার আয়রন। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। দেখো আমি এখানে যেগুলো লিখতেছি বা পর্যায়ক্রমে দেখবা তোমার ধাপে ধাপে অনেকগুলো মৌল আমি বলবো, ওইগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে আয়রন, তো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। একটু খেয়াল করো আমি বিষয়টা কিভাবে দিছি। এই পর্যন্ত 18টা, তুমি গইনা দেখো 18টা হয়ে গেছে। 18 আর হচ্ছে তোমার এই 2 কত হইলো স্যার 20টা। আমরা কি কারণে এখানে আগে ইলেকট্রন দিলাম? কারণ আগে 4s পূর্ণ করে তারপরে 3d তে যাইবো, কারণ 4s এর শক্তির মান কম 3d এর শক্তির মান বেশি। তো 18 আর 2 কয়টা হইছে 20টা। তারপর বাকি আছে কয়টা 6টা, তো এখানে আমি দিলাম বাকি 6টা।
ঠিক আছে? তো আগে এই পর্যন্ত হওয়ার পরে এটা পূর্ণ হয়ে তারপর এটা গেছে। তো স্যার এটা তো পূর্ণ হয়ে এটাই গেছে, তো আপনি 4s তারপরে 3D লেখেন নাই কেন? কারণ ওটা মানে লেখা যায়, কিন্তু লেখলে কিন্তু বিষয়টা মানে সুন্দর হয় না। তুমি চিন্তা করো পর্যায়ক্রমে যখন লেখতে হয় তখন কিন্তু সাজায় লিখতে লাগবে বিষয়টা। তুমি যদি চিন্তা করো স্যার 4s আগে ইলেকট্রন গেছে, তো 4s তারপর 3D লেখেন, না ওইখানে লেখা যাবে না, সাজায় লিখতে হইব। মানে লেখার সময় 3D তারপর 4s লিখবা, কিন্তু ইলেকট্রন যখন পূর্ণ হবে তখন কি আগে এইটা পূর্ণ হয়ে তারপর এটা আসবে। ঠিক আছে? আচ্ছা, আর তুমি যদি এটা চিন্তা না করতে যে এটাতে পূর্ণ হয়ে এটা গেছে, তো ডির ভিতরে ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তো এখানে তোমার কি হইতো যে 18, আর এখানে তুমি যদি 8টা দিতা তাইলে তো 26টা হয়ে যেত, আর এখানে তো ইলেকট্রন দেওয়ারই প্রয়োজন নেই, কিন্তু এটা পূর্ণ হয়ে এটা আসে। ঠিক আছে? এখন হচ্ছে স্যার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আর কি দেখানোর প্রয়োজন আছে? যদি ধরো আচ্ছা একটা দেখাই, আর ধরো যদি 20 হইতো, তো 20 হলে এটা কি হইতো? ক্যালসিয়াম হইতো। হ্যাঁ, তো ক্যালসিয়াম হইতো, এখানে 19 এর জায়গায় হইতো 20, তো সেক্ষেত্রে কত? 18, আর এখানে 2 দিয়ে দিলে হইতো 20টা। ঠিক আছে? যদি ধরো স্ক্যান্ডিয়াম হইতো 21টা হইতো, তো সেক্ষেত্রে কি হইতো? স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে হইতো 21। হ্যাঁ, তো এখানে হইতো 2। কয়টা গেছে স্যার? 20টা, কিন্তু আমার তো আরো একটা দিতে লাগবে, তো সেক্ষেত্রে 4s আমি একটু দূরে লিখবো। এখানে লিখবো 3D, এখানে লিখবো 4s, মানে 2টা পূর্ণ হইয়া বাকি একটা এখানে গেছে, এই যে আয়রনের মতো। এখন স্যার আমরা দুইটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখবো, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় বারবার আসে। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রোমিয়াম, আর একটা হচ্ছে তোমার কপার। এই দুইটা ধরো যে পরীক্ষা আসবে। হ্যাঁ, কোন দুটো আসবে স্যার? ক্রোমিয়াম এবং কপার। এদের হচ্ছে তোমার সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটে, মানে সাধারণ নিয়মে আমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস গুলো করি বা কইরা দেখাইলাম এভাবে হয় না। কিরকম স্যার? এই যে একটা হচ্ছে ক্রোমিয়াম, পারমাণবিক সংখ্যা 24, আর একটা হচ্ছে কপার 29। হ্যাঁ, ওইটা আমি পরে করতেছি, আগে ক্রোমিয়ামটা কইরা বুঝাই। তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। তুমি চিন্তা করো 18টা চলে গেছে, 2 4 10 12 আছে 18, 18 আর 2 20, তারপরে কত স্যার? এই যে স্যার 24। কি সুন্দর হয়ে গেল। কিন্তু এটা হয় না, এটা ভুল। এটা করা যাবে না। কেন স্যার করা যাবে না? কারণ বিষয়টা হচ্ছে তোমাকে আমি আগে একটু যেটা করতে হইব সেটা একটু কইরা দেখাই, তারপর তোমাকে কম্পেয়ার করে বুঝাইতেছি বিষয়টা কেন হয় না আর কেন হইতো। এখানে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে তোমার এইগুলো সব ঠিক রাখবো, 3s2, 3p6, 3d, 4s। আমি করছি কি এখানে 4 এর জায়গায় এখানে লিখলাম 5, আর এখানে 2 এর জায়গায় লিখলাম 1। একটু এখানে স্পষ্ট করে দেই, যেখানে 4 এর জায়গায় 5 আর এখানে 2 এর জায়গায় 1। দেখো তুমি একটু খেয়াল করো, এখানে কিন্তু 18টা পর্যন্ত ঠিক আছে। তো এখানে আছে কত? 4 আর 2 6টা ইলেকট্রন, মানে এই উপরের গুলাকে ইলেকট্রন কাউন্ট করতে লাগে। হ্যাঁ, 4 আর 2 6টা, এখানে কত? 5 আর 1 কয়টা? 6টা। তো আমার কিন্তু যোগে ঠিক আছে, মানে 24টা যে টোটাল ইলেকট্রন, এটা কিন্তু ঠিক আছে। এখন এখানে আমি কেন এই 4 এর জায়গায় 5 লিখলাম আর এখানে কেন 2 এর জায়গায় 1 লিখলাম? কারণ হইতেছে যে অর্ধপূর্ণ অরবিটাল সমূহ বেশি স্থিতিশীল, এটার কারণে। মানে একটা নিয়ম হইতেছে যে যদি ইলেকট্রন বিন্যাস এরকম দেখা যায় যে অর্ধভাবে পূর্ণ হওয়া যায়, তো সেই ক্ষেত্রে ওইগুলা বেশি স্থিতিশীল হয়। যেমন তোমার এখানে ক্রোমিয়ামের এখানে আসলো কি 3D, তো ডির ভিতরে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা। তো যখন আমি 3d4 লিখলাম, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, যে কারণ হচ্ছে কি আমি একটু যদি অর্ধপূর্ণ হইতে পারতাম, মানে মানে তুমি চিন্তা করো যে টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, অর্ধেক কয়টা? 5টা। আবার টোটাল কয়টা? 10টা। তো মানে পূর্ণ কয়টা? 10টা। মানে অর্ধপূর্ণ মানে হচ্ছে অর্ধেক পূর্ণ, আর পরিপূর্ণ মানে হইতেছে টোটাল যে কয়টা থাকা দরকার সেই কয়টাই আছে। তো কোন একটা অরবিটালের ভিতরে মানে ইলেকট্রন বিন্যাস যদি অরবিটালের ভিতরে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ইলেকট্রন গুলো থাকে, তো সেই ক্ষেত্রে ওই ইলেকট্রন বিন্যাস গুলো বেশি স্থিতিশীল হয়। তো তুমি দেখো এখানে যদি আমরা 5 দেই তাহলে কিন্তু অর্ধপূর্ণর বিষয়টা মেনটেন করে। তো এই মেনটেন করার জন্যই ক্রোমিয়াম বেচারায় করে কি সাধারণ নিয়মের এইভাবে না কইরা ওই কিন্তু এই নিচেরটা ফলো করে। ঠিক আছে? তার মানে আবার ধরো তোমার যে এফ এর ক্ষেত্রে কি স্যার তাহলে হবে না? হ্যাঁ, এফ এর ক্ষেত্রে দেখবা তোমার পূর্ণ মানে হচ্ছে 14টা আর অর্ধপূর্ণ মানে হচ্ছে 7টা। সেই ক্ষেত্রে বেশি কি হয়? স্ট্রাকচার মজবুত হয়। অনেক পোলাপাইন এবার এসে ভুল ধরবো যে স্যার এখানে তো এস তো এটা পূর্ণ ছিল, এখানে এস তো 2 ছিল, এটা তো পুরোপুরি পূর্ণ, তাহলে আপনার কি দরকার এই ব্যাটারে কষ্ট দিয়ে এই ব্যাটারে অর্ধপূর্ণ মানে বানাইতে গেছেন? এখন বিষয়টা হচ্ছে যে এই ডির দামটা এস এর থেকে বেশি। হ্যাঁ, মানে এস এর থেকে ডি তে গিয়ে যদি অর্ধপূর্ণ হয় তাহলে এটা কি বেশি মানে স্টেবিলাইজ হবে, বেশি শক্তিশালী হবে। তো এই কারণে অ্যাশ কে প্রাধান্য না দিয়ে আর ডি কে প্রাধান্য দেওয়া হয়।
হ্যাঁ, তো এই কারণে কি হয়, এইরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস পরিলক্ষিত হয়। আবার যদি আমি কপারের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার 29, তো এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তোমরা কয়েকবার দেখলে দেখবে তোমাদের এরকম ভালো লাগবে করতে। হ্যাঁ, তারপর কি 3d 4s, তো এখানে কি স্যার 18টা, 18টার 2টা 20টা, 20টার 9টা 29টা। কিন্তু এভাবে লিখলে হবে না। তাহলে স্যার কিভাবে লিখতে হবে, যে আমি এই পর্যন্ত ধরো এই যে ডট ডট দিয়ে দেখলাম যে পর্যন্ত ঠিক আছে, তারপর তোমার 3d আর 4s, এখানে ইলেকট্রন হবে 2 এর জায়গায় 1 আর এখানে হবে 9 এর জায়গায় 10, মানে এখানে একটা কমাইছি আর এখানে একটা বাড়াইছি। আমার টোটাল ইলেকট্রন 29টাই আছে, আর পাশাপাশি আমার এই কপারের এবং ক্রোমিয়ামের 16 কলা পূর্ণ হয়েছে। 16 কলা না, ওদের ক্ষেত্রে অর্ধ কলা পূর্ণ হয়েছে, আর ওর ক্ষেত্রে পূর্ণ কলা পূর্ণ হয়েছে। ঠিক আছে, মানে ওর ক্ষেত্রে অর্ধ পূর্ণ হয়েছে আর ওর ক্ষেত্রে কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। মানে ডির ভিতরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, ওই 10টাই ফুলফিল করছে, অরবিট থেকে অর্ধপূর্ণ হয়েছে। তার মানে অর্ধপূর্ণ বা পূর্ণ হইলে ইলেকট্রন বিন্যাসগুলা কি, ওই সকল পরমাণুগুলা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে বেশি স্থিতিশীল বিন্যাস লাভ করে। আর সবাই চায় স্থিতিশীল হইতে। এখন এই স্থিতিশীল হইতে গিয়ে যদি ক্রোমিয়াম আর কপার এরকম একটু কাজ টাজ করে, তো আমাদের কোনো কিছু মাইন্ড করার দরকার নাই, বরঞ্চ আমরা চিন্তা করবো যে এইগুলো আমরা পরীক্ষা আসলে আরো দিয়ে টপ টপ মার্কস তুলতে পারবো, বিষয়টাকে বুঝতে পারবো। হ্যাঁ, আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ক্রোমিয়াম এবং কপার এটা কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, যেটা তোমার সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস যেরকম হওয়ার কথা ছিল এগুলা কিন্তু হয় না। বা ক্রোমিয়াম এবং কপার কিন্তু আউটবাউ নীতিকে মানে না বা ফলো করে না, যে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তার উচ্চ শক্তি স্তরে যাইবো, এই বিষয়টাকে ফলো করে না। এখানে অর্ধপূর্ণ বা পূর্ণ হইলে যে স্থিতিশীল বেশি হয় এটাকে ফলো করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের কি দেখা যাক, ব্যতিক্রম ব্যতিক্রম ও আইসোটপ সম্পর্কিত ধারণা আছে। আইসোটপ নামটা কি স্যার, টপিকের নাম কি, দেখো কি চমৎকার নাম, আইসোটপ। আইসোটপ, এখন মনে রাখবা যে আইসো মানে হচ্ছে একই জিনিস, আর লাস্টে কি আছে প। আইসোটপ হইতে পারে আইসোবার হইতে পারে আইসো ইলেকট্রন হইতে পারে আইসো নিউট্রন হইতে পারে। এখন আইসোটপ যদি হয় তাহলে লাস্টে কি আছে স্যার, প। তো দেখো আইসো প্রত্যেকটা, আমি যে আইসো বার বলছিলাম, আইসো ইলেকট্রন আইসো নিউট্রন, প্রত্যেকটার ভিতরে প্রথমে বলছি আইসো। তো আইসো মানে কি, আইসো মানে হইতেছে একই। একই মানে কি, একই মানে হইতেছে সেম, মানে সেম জিনিস, আলাদা না, নট ডিফারেন্ট। তাহলে এখন একই জিনিস, আইসো মানে একই জিনিস। কি একই জিনিস স্যার, লাস্টে কি আছে দেখো প, বোঝানোর সুবিধার্থে বলতেছি যে প মানে কি, প্রোটন সংখ্যা। প মানে কি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো আইসোটপ মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই বা সেম। আইসোবার, বার মানে কি, স্বর্ণের বার মানে ভর, তার মানে আইসোবার হইলে কি ভর সংখ্যা সেম, বাকি সবগুলো আলাদা। তারপরে যেমন তোমার আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সেম, বাকিগুলো আলাদা। তারপরে আইসো নিউটন মানে নিউটন সংখ্যা সেম, বাকিগুলো আলাদা। কিন্তু আমাদের লাগবে কোনটা, লাগবে হচ্ছে আইসোটপ আপাত দৃষ্টিতে। এখন আইসোটপের ভিতরে লাস্টে আছে প, তার মানে হচ্ছে এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম। যেমন আমরা যদি, আচ্ছা ঠিক আছে সবকিছু আশা করছি অনেক ক্ষেত্রে, আচ্ছা দেখি একটু ভিডিওটা শুট হইতেছে কিনা। হ্যাঁ হইতেছে। অনেক ক্ষেত্রে কি হয় যে তোমাদের লেকচার গুলা নিতেছি বা করতেছি, তো অনেক ক্ষেত্রে মানে আমি ভিডিও মানে বন্ধ হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে জাস্ট ওপেনই করি নাই, কিন্তু এত কষ্ট করে ধরো পড়াইছি। তো সব কষ্টগুলো তোমাদের জন্য, আশা করছি যে তোমরা বিষয়গুলোকে বুঝতে পারতেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা। হ্যাঁ, দেখো এখন যেটা বলতেছিলাম যে আইসোটোপ, হ্যাঁ এখন আমি হাইড্রোজেন গুলোকে নিই। ধরো এরকম যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এরকম 7টা হাইড্রোজেন লেখা যাবে, আমি লিখছি 3টা। ধরো এখন এক এক এক। এখন এখানে হাইড্রোজেনের কি কি সেম বলতো, এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো সেম প্রত্যেকটা, মানে 3টা হাইড্রোজেন আমি যে লিখছি, 3টা হাইড্রোজেনের কি তোমার এক 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 লিখছি, এখানে কিন্তু অন্য কিছু লিখি নাই। কিন্তু এই হাইড্রোজেনের এখানে লিখবো 1, এখানে 2, এখানে 3। তার মানে তোমার এখানে দেখো যে 3টার এই প্রোটন সংখ্যা সেম বা পারমাণবিক সংখ্যা সেম, তার মানে 3টা হইতেছে পরস্পরের আইসোটোপ। কিন্তু এখানে 1, 2, 3 মানে নিউক্লিয়ন সংখ্যা ভর সংখ্যা ভিতরে ডিফারেন্ট। আবার তোমাকে শিখাইছিলাম যে এটা থেকে এটা মাইনাস করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। এটা কিন্তু নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, একটু মনোযোগ দিয়ে শুনি। লিখছিলাম আমি এখানে, ব্যাক করে দেখতে পারবো, তাই না? হ্যাঁ, আমি তো আর তাই না লেখা আনতে পারবো না, কিন্তু তুমি তো ব্যাক করে দেখতে পারবা যে এখানে কি এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। আর এটা থেকে এটা মাইনাস করলে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। হ্যাঁ, এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে নিউট্রন সংখ্যা 1, 2 থেকে 1 মাইনাস করলে 3 থেকে 1 মাইনাস করলে কত 2, নিউট্রন সংখ্যা কত 2। তো নিউট্রন সংখ্যা আলাদা, আবার নিউক্লিয়ন সংখ্যাও আলাদা। তার মানে
শুধুমাত্র সেম কি স্যার, দেখবা ভর সংখ্যায় সেম আছে, তার মানে যাদের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা সেম আছে, মানে ভুল করেছিলাম, মানে মন নাই কি বলে ফেলছি, দু একটা হয়তো বা মানে স্লিপ অফ টার্ন হইতে পারে। মেন কথা কি স্যার, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি সেম হয় তাইলে সেটাই কি আইসোটোপ। আর এই ক্ষেত্রে বলে দিয়েছি যে একই, আইসো মানে কি একই। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে তোমার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটার নাম প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম। এরকম হাইড্রোজেনের আইসোটোপ হইতে পারে 7টা পর্যন্ত। তারপর তুমি আরো লিখতে পারো যে কমা কমা কমা, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই 4 5 6 7। এখন 7টাই হোক আর যাই হোক, এখানে প্রত্যেকটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু 1 1 1 1 1 1 1 1 এরকম। আর প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, তারপর ট্রিটিয়াম সবচেয়ে কম। আর বাকিগুলা প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলা ল্যাবরেটরিতে সংশ্লেষণ করা যায় বা প্রস্তুত করা যায়। ওকে, এই 3টা কি প্রকৃতিতে পাওয়া যায়, এই 4টা প্রকৃতিতে পাওয়া যায় না, ল্যাবরেটরিতে সংশ্লেষণ করা হয়। আচ্ছা, তারপরে তোমাদের লেখা আছে হচ্ছে যে, আরেকটা বিষয় একটু দিয়ে দেয়, যে যেটা বললাম যে এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম, এটা হচ্ছে তোমার কি প্রোটিয়াম। তো এই ক্ষেত্রে তোমাদের দেখবো অনেক ক্ষেত্রে এইগুলাকে কিন্তু ডি আর টি দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে 1 1 থাকে, আর এখানে 2 থাকে, এখানে কি থাকে স্যার 3 থাকে। হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরের টপিকটা আছে। তো এই আপেক্ষিক পারমাণবিক ভরকে দুই ভাবে বের করা যায়, একটা হইতাছে সূত্রের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে তোমার এই শতকরা পরিমাণের থেকে। হ্যাঁ, শতকরা পরিমাণের থেকে বের করা যায়। তো সূত্রের আচ্ছা, শতকরা পরিমাণটা আগে শিখাবো। সূত্রটা একটু বলে দিই। তো সূত্রটাই হচ্ছে তোমার এরকম যে, কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, উপরে থাকবো মৌলের একটি পরমাণুর ভর। হ্যাঁ, উপরে থাকবে ওই মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে থাকবে কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ। মানে যেমন আমরা যেমন পড়ছিলাম যে হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ আছে, ঠিক সেরকম কার্বন 12 একটা আইসোটোপ আছে। হ্যাঁ, তো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক তো একটা ভর আছে, মানে পারমাণবিক ভর আছে একটা। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি যে, একটু আগে লিখছিলাম তোমাদের যে সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে এখানে তোমার লিখছিলাম 23, এটা হচ্ছে মানে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। তো এটা হচ্ছে পারমাণবিক ভর। তো এইরকম কার্বন 12 আইসোটোপের একটা পারমাণবিক ভর আছে। তো কার্বন 12 আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ, এটা হচ্ছে নিচে, এটার মান ফিক্সড 1.66 ইনটু 10⁻²4। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক বলছি যে 1.66 ইনটু 10⁻²4 গ্রাম। আর এই ওই মৌলের বলতে বলতেছি যে যেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তুমি বাইর করবা, সেই মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকবে। ওই একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশ, মানে 1.66, এই যে এই মানটার মান হইতেছে এরকম যে 1.66 ইনটু 10⁻²4 দিয়ে ভাগ করলে যেই মান চলে আসবে ওইটাই হইতেছে আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন তোমার সোডিয়ামের ক্ষেত্রে 23, তারপরে তোমার এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 24, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার 13, তো 27, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলোকে তোমাদের এই সূত্রের মাধ্যমে বের করা যায়, আরেকটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজের মাধ্যমে বের করা যাবে, ঠিক আছে। তো পার্সেন্টেজের মাধ্যমে বের করা যাবে বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের তারপরেই, আচ্ছা, আমি ভাবছিলাম আরো অনেক বেশি টপিক আছে, তো যেহেতু বেশি টপিক নাই, তার একটু স্লো হবে আগান যায়, সমস্যা নাই। আচ্ছা, তো পার্সেন্টেজের মাধ্যমে বিষয়টা এরকম যে, ধরো আমি তোমাদেরকে বইয়ের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে তোমাদের কপার দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে 65। হ্যাঁ, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কপার, দুইটাই কপার। ওই যে যেমন তোমার আইসোটোপ, একটা হচ্ছে 63 কপার আর একটা হচ্ছে 65 কপার। দুইটা কপারের কি তোমার প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম, এই কারণে তো পরস্পরের আইসোটোপ হইছে। তো কপার পারমাণবিক সংখ্যা 29, এখানে কত 29। এখন 29টা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে 63 আর 65। হ্যাঁ, তো এটা হইতাছে 63 কপার, এটা কি 65 কপার। তো 63 কপারের শতকরা, মানে প্রকৃতিতে শতকরা যে পর্যাপ্ততার পরিমাণ, প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ মানে প্রকৃতিতে কতটুকু পাওয়া যায় সেই পরিমাণটা হইতেছে কমেরটা বেশি। কমেরটা বেশি হচ্ছে এরকম 75%, আর এইটা হচ্ছে বেশিরটা কম, এটা হচ্ছে 25%। কিরকম আমি বুঝলাম যে স্যার বেশিরটা কম কমেরটা বেশি, এটা আবার কেমন কথা। যেমন 63 আর 65, এই দুটোর ভিতরে 63 মানটা ছোট আর 65 মানটা বড়।
তো এই 63 মানটা ছোট আর মানটা হবে বেশি, মানে 75। আর 65 মানটা ছোট, এটার মানটা হবে 65 মানটা বড়, 65 মানটা 65 মানটা বড়, তো এটার মান হবে কত 25%। তো 75 এর 25% যোগ করলে টোটাল কত হয় 100% কিন্তু মান হয়। তো 63 কপারের প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ 75%, আর 65 কপারের প্রকৃতিতে শতকরা পর্যাপ্ততার পরিমাণ 25%। এই মনে করো তোমাদের মানে কি বলে এক কথায় মুখস্থ মান। একটু আমি জাস্ট শর্টকাট ওয়ে বলে দিলাম যাতে তোমাদের মানে মনে রাখতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় এই কারণে একটু যে ফর্মুলা বললাম। আর এইগুলো হইতেছে প্রকৃতিতে পাওয়া যায়, যে 63 কপার এই আইসোটোপটাকে প্রকৃতিতে 75% পাওয়া যায়। আর একটা কপারকে ধরে আমি নিয়ে আসলাম, বললাম যে এটা 65 কপার, তো এটা শতকরা কত পার্সেন্ট পাওয়া যাবে 25% পাওয়া যাবে, মানে 100টার ভিতরে 25টা পাওয়া যাবে 65 কপার, আর 100টার ভিতরে 75টা পাওয়া যাবে 63 কপারটা। এখন এখান থেকে আমি আপেক্ষিক পারমাণবিক ভরটাকে বাইর করে নিয়ে আসতে পারবো। কিরকম স্যার? তো এটা হচ্ছে এরকম যে আমি যদি লিখি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি হবে, নিচে তোমাদের 100 দ্বারা ভাগ হবে, আর উপরে মনে রাখবা যে যার যার নিজের আইসোটোপের সাথে এখানে মানে ভরের সাথে তোমাদের পার্সেন্টেজটা গুণ হবে, আর মাঝখানে হবে যোগ। এই যে দেখো এইরকম বিষয়টা। এখানে আমরা কি করছি 63 সাথে 75 গুণ দিচ্ছি, আর 65 সাথে 25 গুণ দিচ্ছি, এটা গুণ এটা গুণ, আর মাঝখানে কি যোগ, আর টোটালটাকে আমরা কি করব 100 দ্বারা ভাগ করব। তো ভাগ করার পরে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব 63.5। কত পাবো? টোটালটাকে ক্যালকুলেট করলে পাবো 63.5, আই থিঙ্ক 63.5, হ্যাঁ 63.5। তো 63.5 কি এটা কি হবে গ্রাম, আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি গ্রাম। তো এখন কথা হইতেছে যে আমরা কি করছি যে যার যার এই মানগুলোকে মানে আইসোটোপের যে উপরে ভরগুলো আছে যে 63 সাথে 75 এবং 65 সাথে 25 এগুলোকে গুণ দিচ্ছে 100 দ্বারা ভাগ করছি পার্সেন্টটাকে উঠানোর জন্য। তো এখন আমরা কি পেলাম 63.5 গ্রাম, আর এটা হইতেছে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 গ্রাম। এটা কিন্তু আমরা পার্সেন্টেজ থেকে বের করতে পারলাম, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি তোমাদের এরকম পার্সেন্টেজ গুলো তো এখানে দেওয়া ছিল, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করছি। অনেক ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরই তোমার দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার পার্সেন্টেজ বের করতে লাগে। তো সেই ক্ষেত্রে তোমাদের এক্স পরিমাণ ধরে নিতে হয়, এবং আরেকটা কি হয় 100 মাইনাস এক্স, এই টোটালটা পার্সেন্ট হয়। তো এই সম্পর্কিত তোমাদের গাণিতিক অঙ্কগুলো আছে বা প্রতিবেদনগুলো আছে বা তোমাদের যে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি তোমাদেরকে যখন নেক্সট এপিসোড গুলাতে করাবো সেখানে আমি তোমাদেরকে আলোচনা করব, যখন সৃজনশীল গুলা করাবো এমসিকিউ গুলা করাবো সেই সাথে। তো এরপরে তোমাদের যে আরেকটা মাত্র টপিক আছে সেটা হইতেছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এটা তো পারমাণবিক ভর, মানে পারমাণবিক ভর কাকে বলে আর আণবিক ভর কাকে বলে। আমরা কিন্তু অণু আর পরমাণু শিখছি, যে অণু মানে হইতেছে কি যে O2 এটা ছিল অণু, আর শুধুমাত্র এটা ছিল পরমাণু। আমি অক্সিজেনটা বুঝাইতেছি যে অণু পরমাণু, তো অণুর যে ভর এটা হচ্ছে আণবিক ভর, পরমাণুর যে ভর এটা হইতেছে পারমাণবিক ভর। একদম সহজ কথা, কিন্তু অণুর ভর আণবিক ভর, মানে অণুর যে ভর সেটা হচ্ছে আণবিক ভর, পরমাণুর যে ভর ওটা হচ্ছে পারমাণবিক ভর। তো অক্সিজেনের পারমাণবিক ভর হইতেছে তোমার 16 গ্রাম, হ্যাঁ, আর অক্সিজেন 2 হইলে কত হইব 16 * 2টা, এই কারণে হবে 32 গ্রাম। তো ঠিক সেরকম ভাবে আমরা যদি বলি যে সালফিউরিক অ্যাসিড H2SO4 এটার আপেক্ষিক আণবিক ভর কেমনে বের করব? একটা হ্যাঁ হাইড্রোজেন আছে, কি হাইড্রোজেনের আণবিক ভর হইতেছে এক, মানে পারমাণবিক হাইড্রোজেনের পারমাণবিক ভর যখন হাইড্রোজেন একলা থাকে তখন পারমাণবিক ভর বলতে লাগে, আর পুরো যৌগ সমমৌলিক মানে যেমন সালফিউরিক অ্যাসিড তখন সেক্ষেত্রে আমাদের বলতে হবে আণবিক ভর। একটা বললে পারমাণবিক ভর, হ্যাঁ। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হইতেছে এক, আর দুইটা হাইড্রোজেন আছে এই কারণে 2 দিয়ে গুণ মারলাম, আর হাইড্রোজেনের সাথে সালফার যুক্ত আছে, যুক্ত এই কারণে দিলাম যোগ, আর সালফারের কত 32। হ্যাঁ, এখন বলবো যে স্যার সালফারের যে 32 আপনি জানলেন কেমনে? স্যার এটা আমি করতে করতে প্র্যাকটিস হইছে। তুমি আমি যেমন বললাম যে সালফারের 32, একটু চিন্তা করবে সালফারের 32, ওকে হ্যাঁ প্র্যাকটিস করতে করতে হবে। হাইড্রোজেনের এক, মাইন্ড ইট। তারপরে কি স্যার অক্সিজেনের, অক্সিজেনের কত 16 * 4, হ্যাঁ। এখন কত হইলো যে 2 অক্ষে 2 প্লাস 32, আর এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো, যেখানে সালফারের সাথে আবার অক্সিজেন যুক্ত আছে মনে রাখবা, মানে বোঝানোর সুবিধাতে বলতেছি যে অক্সিজেন এখানে কি যুক্ত আছে। তো এখানে কি অক্সিজেনের আছে 16, 4টা অক্সিজেন আছে দেখা 4 দ্বিগুণ গুণ, হ্যাঁ। তো এখানে কত হইলো 4 × 16 = 64। তো তুমি ক্যালকুলেট করে দেখো এখানে 98 আসছে, 98 গ্রাম। তো সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর, হ্যাঁ আণবিক ভর কত 98 গ্রাম। তো এই পারমাণবিক ভর এর মাধ্যমে কিন্তু আমরা আপেক্ষিক আণবিক ভর মানে আপেক্ষিক পারমাণবিক ভরের মাধ্যমে কিন্তু আপেক্ষিক আণবিক ভর বের করতে পারলাম। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1, সালফারের ক্ষেত্রে 32, অক্সিজেনের ক্ষেত্রে 16। তুমি যদি পারমাণবিক ভরগুলো না জানতা তুমি আণবিক ভরগুলো বের করতে পারতে না। হ্যাঁ, তো এই কারণে এটাই বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের ফর্মুলেশন।
হ্যাঁ, তো তারপরে তোমাদের কিছু রিডিং টিডিং পড়া আছে, ওইগুলো তোমরা আমি আশা করছি যে তোমরা একটু নিজেরা নিজেরা পড়লে বুঝতে পারবা। তারপর যদি অবশ্যই যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলবা। দেখো আমার কাজ হইতেছে তোমাদের যে জিনিসটা মানে না বোঝো সেই জিনিসটা তোমাদের বোঝানো। যেরকম যে এই আগামীকালে এই প্যারাগ্রাফটা মুখস্থ, আগামীকালে এতটুকু রচনাটা মুখস্থ করে আসবা, এই পড়াটা বলো দেখি পারো তুমি, না পড়া পারো নাই, এরকম তো এটার নাম তো পড়াশোনা না। হ্যাঁ, ওইগুলো তোমরা নিজেরা নিজেরা করবা, কিন্তু বিষয় হচ্ছে যে বিষয়টা তোমরা না বুঝবা সেটা হচ্ছে তোমাদের টিউটর বা টিচারের কাজ হচ্ছে তোমাদের সেই জিনিসটা বুঝা, কঠিন বিষয় বা জটিল বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করা, এতটুকুই তো, আর কিছু না। তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি, অনেক কথা বলছি। তো আশা করছি টপিক গুলো তোমরা বুঝতে পারছো। তারপরে অসুবিধা হইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর অবশ্যই এই যে অ্যাডভার্টাইজমেন্ট করে রাখছি, তো যারা যারা কোর্সে ভর্তি হতে চাও আমাকে অবশ্যই ইনবক্স করবা। তো খুব দ্রুত ভর্তি হয়ে যাও এবং নেক্সট ক্লাস গুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।